বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 9। শুরুতেই প্রথমে দেখা যায় মাহুর চলে যাওয়ার পর হতভম্বের মতো চোখে জল নিয়ে জেলাল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এয়ারপোর্টে। এরপর সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলে একটা কালো গাড়ি তার দিকে এগিয়ে আসে এবং সে উঠে বুঝতে পারে যে এটা পুলিশের লোকেদের গাড়ি। পুলিশরা জেলালকে জানায় যে পুলিশদের সাথে তার সম্পর্ক শেষ হয়েছে আর মাহুরও চলে গেছে। জেলাল তাদের মিশন নষ্ট করেছে। এরপর সে কি করবে? তোরে জেলাল জানায় সে ভাবছে সে একটা রাস্তা ঠিকই বের করে নেবে। পুলিশের লোকেরা জানায় মারাশলির ভুলের জন্য অপারেশন নষ্ট হয়েছে, তাই তার উপর থেকে উইথড্র করছে, তাকে এই কাজ থেকে বরখাস্ত করছে। জেলাল পুলিশের লোকেদের উপর বিরক্ত হয়ে রেগে জানায় তারা তার সাথে এরকম করতে পারে না, কারণ তার মেয়ে জেলিশকে যারা আঘাত করেছিল তারা সেই বাড়িতেই এখন উপস্থিত আছে। যদি প্রয়োজন হয় সে মাহুরকে হাত ধরে টেনে নিয়ে এসে তাদের সামনে উপস্থিত করবে। সে লোক জানতে চায় আর মাহুর কেন আসতে রাজি হবে। জেলাল জানায় কারণ জেলালের প্রেমে পড়েছে মাহুর। পুলিশের লোক জানায় মাহুর যদি না ফিরতে চায় তখন জেলাল জানায় সে ঠিকই ফিরবে, সে নিশ্চিত। পুলিশের লোক জানায় না হলে সে মাহুরকে ফেরত আনবে, আর না হলে সাথে তাদের সমস্ত কাজ আর চুক্তি শেষ বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। দৃশ্যে দেখায় সাবা সুয়াদকে নিয়ে ট্যুরেল কোম্পানিতে উপস্থিত হয়েছে। ইলহান নিজের ঘরে ক্রমাগত পান করতে থাকে। তখনই ওজান সুয়াদ আর সাবাসকে ঘরে নিয়ে উপস্থিত হয়ে ইলহানকে বলে দেখো দেখা করতে কে এসেছে। বাস ঘরে ঢুকে ইলহানকে জানায় যে সে কাজের সময় ড্রিঙ্ক করছে, এটা একদমই ঠিক না। ওজান জানায় তারও একই মত। কিছুর মাঝখানে ওজানের কথা বলা দেখে সাবাস তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সে বেরিয়ে গেলে ইলহান সাবাসকে জানায় আজিজ তার বাবার সাথে যাই করে থাক সেটা তার দোষ বা তার ফল্ট কোনোভাবেই না। সে হয়তো এইসবের জন্য অনেক বেশি সাফারও করেছে, কিন্তু এর জন্য দায়ী সে নয়। তোরে সাবাস বলে পেন আর সাফারিং কি জিনিস তার কোনো ধারণাই নেই। বলে এসবে তার দোষ কোথায়? তোরে সাবাস বলে কিন্তু সে যেই ব্যবহারটা করতে সেটা যথাযথ খারাপ, কারণ সে তার বাবা আজিজের ব্যাপারে বাজে কথা বলছে। নিশ্চয়ই তাকে ঘেন্না করে, কিন্তু রেসপেক্টও করে, কারণ নিজের পরিবারের জন্য তার বন্ধুকে পর্যন্ত হত্যা করেছিল। ইলহান জানায় তার মানে সে এইসব রিভেঞ্জের জন্য করছে। বলে রিভেঞ্জ তো খুব সিম্পল ওয়ার্ড, এটা সে তার নিজের আনন্দের জন্য করছে। তার দোষ একটাই, সে আজিজ টুরেলের ছেলে। আর এটা দেখতেও খুব ভালো লাগছে যে তার সামনে সে কাকুতি মিনতি করছে। তাকে জানায় অ্যাটলিস্ট কোম্পানিটা তাকে ছেড়ে দিতে। বলে এই কাজের সময় অকাজের কথাগুলো না বললেই ভালো হয়, আর তাকে তার সাথে যেতে বল। গাড়িতে যেতে যেতে নেভজেদ জেলালকে জিজ্ঞেস করে যে সাবাসের কাছে সুযোগ থাকা সত্ত্বেও সে জেলালকে মারলো না কেন। উত্তরে জেলাল বলে সে নিজেও বুঝতে পারছে না কেন সে এরকম করলো, তার হাতে সুযোগ থাকা সত্ত্বেও। হয়তো সে কোনো কিছুর পেছনে পড়ে, বা হয়তো সে কোনো কারোর থেকে ইনস্ট্রাকশন নিচ্ছে এসবের জন্য। জেলাল এসবের কিছুই বুঝতে পারছে না। জেদ তাকে আবার বলে সে যত বেশি এই জিনিসগুলো নিয়ে ঘাঁটবে তত জিনিস উঠে আসবে ভেতর থেকে। এদিকে সাবাস সুহাত আর ইলান কোম্পানি থেকে বেরিয়ে গাড়িতে করে উঠে কোথাও বেরিয়ে যায়। এদিকে কোম্পানি বেরোনোর মুখে একজন গার্ড দেখতে পায় জিনিসটা এবং সে জেলালকে কল করে বিষয়টা জানিয়ে দেয়। তাও জানায় যে সে জানে না সাবাস তাদের কোথায় নিয়ে গেছে, কিন্তু চলে গেছে। জেলাল তাকে ধন্যবাদ জানিয়ে ফোন রাখে। জেলাল নেভজেদকে জানায় যে গার্ড কল করেছিল, সেই তাকে এই দায়িত্ব দিয়েছিল কিছু দেখলে তাকে জানাতে। জেলাল বুঝতে পারছে না যে ইলহানকে নিয়ে এখন সাবাস কি করবে। যে জেলালকে বলে এই বিষয়টা ক্লিয়ার করে কে জানাতে পারে। জেলাল ওজানকে কল করে জানতে চায় তার কি কিছু বলার আছে বিশেষ। পানিতে ওজান জেলালের কল ধরে বলে সে তাকে কিছুই বলতে চায় না এবং স্ল্যাং ব্যবহার করে একটা। পরের দৃশ্যেই দেখায় ওজানকে জেলাল উল্টো ঝুলিয়ে রেখেছে এবং ওজান কাকুতি মিনতি করছে তার কাছে তাকে নামিয়ে দেওয়ার জন্য। জেলাল বলে যে ফোন রাখার আগে সে তাকে একটা স্ল্যাং ব্যবহার করে বলেছিল। উত্তরে ওজান বলে সে তাকে বলেনি, তাকে একজন চা দিতে এসেছিল, সে তাকে কথাটা বলেছিল। উত্তরে জেলাল জানায় সে যা মানুষ, তাই সে যদি ঠিক মতো মুখ না খোলে তাহলে তাকে সে এভাবে উল্টো ঝুলিয়েই রেখে দেবে। ওজান জানায় জেলালকে হয়তো কোম্পানিটা কোলাপস করিয়ে দেবে এরকম কিছু একটা এগ্রিমেন্ট করতে যাচ্ছে সে ইলহানের সাথে। কোম্পানিটা অফিসিয়ালি টোটালি সাবাসের কাছে চলে যাবে। জানতে চায় কথাটা কি আজিজ জানে। বলে না, এরকম কিছুই জানে না আজিজ মিস্টার। রোজান এর জন্য জেলালের কাছে ক্ষমা চায় যে খারাপভাবে কথা বলেছে ফোনে। তখন জেলাল ওজানকে নিজের কাছে ডাকে এবং জোরে একটা কষিয়ে থাপ্পড় দেয়। ছিটকে গিয়ে পড়ে নেভজেদের ওপর। যে জেলালের কাছে জানতে চায় যে মাহুর তো আর নেই, তারা টুরেল বাড়িতে প্রবেশ করবে কি করে। তোরে জেলাল বলে সে ভাবছে তাকে ভাবতে দিতে সে ঠিকই একটা পথ বার করবে। সে দেখা যায় ইলহানকে নিয়ে সাবাস আর সুয়াদ পৌঁছেছে একটা ফ্যাক্টরিতে, যেটা সাবাসের কলিগের, যার নাম আজার, যেখানে থেকে সে অন্যতম ড্রাগসের ব্যবসার কাজ চালায়। সেখানে পরিচয় করিয়ে দেয় ইলহানের সাথে আজার আর তার ছেলে আমির। ইলহানও তাদের হ্যালো বলে। ভেতরে যাওয়ার পর ইলহান দেখে সে আজারের লোকেরা পেটি থেকে খেলনা বার করে তার ভেতর চিল লাগিয়ে ভেতর থেকে অন্য কোনো জিনিসই ব্যবহার
বার করছে। সেই পদার্থ হাতে নিয়ে বলে এগুলো কি ড্রাগস, আর এগুলো সে তার কোম্পানিতে তার প্লেনের মধ্যে দিয়ে পাচার করতে চাইছে। তো রে স্বামী বলে না, একটু চিনি গুঁড়ো, তুমি চাইলে বাড়ি নিয়ে যেতে পারো। আমি জানাই সাবাসকে সে কি তার বন্ধুটিকে সবকিছু জানায়নি। উত্তরে সাবাস বলে না, সে চেয়েছিল সে এক্সপ্লোর নিজে করুক। জানায় সেই পাপ কাজ কোনোভাবেই হতে দেবে না। আর সাবাসের কাছে জানতে চায় তার বন্ধুটি তো অন্য চ্যানেল ধরে নিচ্ছে। উত্তরে সাবাস বলে তার ফ্রিকোয়েন্সি ঠিক করে দেবে, তাকে চিন্তা করতে না। বলে সে ড্রাগস ডিলারদের সাথে কোনোভাবেই ব্যবসা করবে না। গিয়ে স্বামী বলে যে তার মুখটা সামলে কথা বলতে। স্বামীকে বলে তার কলিগের সাথে তাদের নতুন বন্ধুর সাথে ভালো ব্যবহার করতে। সেখান থেকে চলে গেলে তাদের জানায় সে তাদের ব্যাপারটা দেখে নেবে, তাদের চিন্তা করতে না। যেতে যেতে ইলহান সাবাসকে বলে তার মাথা কি খারাপ হয়ে গেছে? একদম একজন ব্যবসায়ী, কোনো ড্রাগ ডিলার না। তারা এইসব করলে পুলিশের নজরে ধরা পড়ে যাবে। জানে এরকম কিছুই হবে না, ধরা পড়বে সে, সাবাস আর তার লোকেরা না। ছোট এয়ারপোর্ট, ছোট জায়গা, সিকিউরিটি মেজারমেন্টের মধ্যে দিয়ে যেতে কোনো সমস্যাই হবে না। সাবাস জানে ইলহানকে একটা পথ বার করতে এর জন্য, কারণ তাকে এই কাজ করতেই হবে, আর সে তার শেয়ারও পেয়ে যাবে। কারণ এগুলো $1 মিলিয়ন ট্রাফিকিং। এগুলো করলে সে 10 বছরে যা কামায় 1 বছরে তার বেশি কামাবে। তো ইলহান কিছুতেই রাজি না হলে সাবাস বলে তাকে গাড়িতে গিয়ে বসতে, পরে কথা বল। ঘরে ফেরে এবং ঘরে ফেরার পর কিছুক্ষণ তার মেয়ের পাশে গিয়ে নিশ্চুপ হয়ে বসে। তারপর সে তার লকার ঘুরে নিয়ে টেপ রেকর্ডার বার করে রেকর্ড করা শুরু করে। জেলাল বলে মাহুর চলে গেল অন্য দেশে, সে আর ফিরবে না। সাথে চলে গেল পৃথিবীর সব থেকে সুন্দর গন্ধ আর তার সুন্দর দুটো চোখও। মানুষ যে এত কিছুর মধ্যে দিয়ে যায় সে কি কখনো আর ফিরতে পারে? বাড়িতেও তার প্রবেশ নিষেধ হয়ে গেছে। এই মিশনে তো ফেল হয়েছে এবং পড়েছে একজনের প্রেমেও। মতো মানুষের কাছে যেটা সব থেকে বড় ভুল। প্রেম দুনিয়ার সব থেকে সুন্দর মিস্টেক, আর সাথে চলে গেল পৃথিবীর সব থেকে সুন্দর নামটা মাহুর। এখনই জেলালের ঘরে দরজা খোলে এবং সে পিছন ফিরে দেখে ঘরে মাহুর এসছে। মাহুর ঘরে ঢুকে বলে সে যেতে পারেনি। জেলাল তাকে দেখে বলে হ্যাঁ সে দেখতে পাচ্ছে সে যেতে পারেনি। তারপর তারা খানিকক্ষণ জড়িয়ে ধরে থাকে একে অপরকে। এদিকে টুরেল বাড়িতে আজিজ টুরেল কল করে জানতে পারে এয়ারপোর্টে যে মাহুর ফ্লাইটে ওঠেনি কোনোভাবেই। ফিরোজান তার কাছে এসে জিজ্ঞেস করলে সে ফিরোজানকেও একই কথা জানায়। আজিজ বলে ফিরোজানকে মেয়েটার কি কিছু হয়েছে? ফিরোজান বলে সে অবাক হয়নি একদমই, কারণ সে হয়তো তার মনের কাছে গিভ আপ করে দিয়েছে। আজিজ ফিরোজানকে জানায় সে এরকম কেন ভাবছে। ফিরোজান বলে সে কি এতটাই অন্ধ যে দেখতে পাচ্ছে না ও জেলালের প্রেমে পড়েছে? আর সে প্রথম থেকেই বুঝতে পেরেছিল এরকম কিছু একটা হবে, কারণ সে একজন মহিলা, সে অনুভব করতে পারে। আজিজ সাদিককে দেখে জিজ্ঞেস করে যে সে মাহুর আর মারাশলির মধ্যে কি কোনো সম্পর্ক লক্ষ্য করেছে। সাদিক জানায় হ্যাঁ, একবার সে দেখেছিল হাসপাতালে তারা দুজনকে জড়িয়ে ধরেছিল, দেখে মনে হচ্ছিল তারা ছাড়তেই চায় না। ফিরোজান জানায় 100% তারা একে অপরের সাথে আছে। এবার বিশ্বাস হলো মাহুরের বিদেশ যাওয়াটাও হয়তো একটা ঢপ ছিল। এদিকে জেলালের বাড়িতে মাহুর জেলালকে বলে সে তাকে কোনোদিন মিথ্যে কথা বলবে না, তার সাথে সৎ থাকবে। সে কি প্রমিস করছে? উত্তরে জেলাল বলে হ্যাঁ প্রমিস করছে। পুলিশের লোক জেলালের কাছ থেকে জানতে চায় সে মাহুরের চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বললো। উত্তরে জেলাল বলে হ্যাঁ। মাহুর জেলালের কাছে জানতে চায় তাহলে সে অডিও রেকর্ডিং গুলো কি ছিল, সেইগুলো কেন করছিল। জেলাল জানায় সে নিজের জন্য করছিল, কারণ তার এমন কোনো বন্ধু বান্ধব নেই, এগুলো সে পরে শুনতো তাই। পুলিশের লোক জেলালের কাছে জানতে চায় এসবের জন্য তার বিবেক কি দর্শন করবে না। ও জানতে চায় জেলালের কাছে সে তার বাবার ঘরে সেফ ভেঙেছিল কেন। উত্তরে জেলাল বলে তার বাবা তার থেকে কিছু লুকিয়েছিল, তাই সে দেখতে চেয়েছিল কি। মাহুর জানতে চায় জেলাল এটা সন্দেহ করলো কিভাবে। উত্তরে জেলাল বলে সে আসলিকে সাবাসের ট্র্যাপে ফেলেছিল। ও জানতে চায় সাবাসের সাথে কি তার বাবা কোঅপারেট করছে। উত্তরে জেলাল বলে না, হয়তো সে থ্রেটেন হয়েছিল তাই। জেলাল জানায় মাহুরকে আজিজ টুরেল তাকে মারতেও চেয়েছিল কিন্তু পারেনি করতে। পুলিশের লোক জেলালকে জানায় মাহুর তাকে প্রচুর প্রশ্ন করবে আর তাকে রিজনেবল উত্তরও দিতে হবে, না হলে সব শেষ। জেলাল সম্মতিতে মাথা নাড়ে। পুলিশের লোক আলো জানায় যে মাহুরের জন্য সে যেন সরি ফিল না করে, কারণ তার অনুভূতি এখানে ম্যাটার করে না কোনোভাবেই। মিশনটা গুরুত্বপূর্ণ। এদিকে ঘরে জেলালের উত্তরে মাহুর জানতে পারে ওজান একজন এমন ব্যক্তি যে সে জানে যে সাবাস কোথা থেকে এসেছে। তো মাহুর গিয়ে যদি এখন জিজ্ঞেস করে সে একেবারেই ডিনাই করে যাবে বিষয়টা। মাহুর তার কাছে জানতে চায় সেই দিনের বিষয়টা তাহলে কি ছিল যেখানে তার বন্ধুদের সাথে সে দেখা করাতে নিয়ে গেছিল। কারণ তারপর জেলালকে খুঁজতে সে সেই জায়গায় গেছিল, কিন্তু সেখানে সব লন্ডভন্ড ছিল। পরের দৃশ্যে দেখায় জেলাল আর মাহুর যখন সেদিন যাচ্ছিল গাড়ি করে সেখানে, তখন বন্ধুর নাম করে পুলিশের লোককে কল করেছিল এবং পুলিশের লোক বলছিল তাড়াতাড়ি যেতে না, তারা সেখানে পৌঁছচ্ছে আস্তে ধীরে। তো মানে জানতে চায় মাহুর তার কাছে কি এই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন আছে। জেলাল মাহুরকে জানায় হ্যাঁ হয়ে গেছে, তাই তারা চলে গেছে, কতক্ষণ তারা থাকবে। মানে কি এটা দাঁড়াচ্ছে যে সেই লোকগুলোকে এনেছিল ট্রিক করার জন্য তাকে। জানায় সে ভীষণ অবাক হয়েছিল যখন সে ফাঁকা ঘরটা দেখেছিল। জেলাল বলে তার কি মনে হচ্ছে সে মিথ্যে কথা বলছে, সেখানে নিজে চোখেই সব দেখেছিল তখন। ও জেলালের কাছে জানতে চায় সে কি তাকে সত্যি ভালোবাসে। পুলিশের লোকও জানতে চায় যদি মাহুরের প্রেমে পড়ে একটা সুন্দরী মহিলা তাহলে কি করবে। জেলাল বলে সে এরকম কিছুই হতে দেবে না। পুলিশ ম্যাডাম বলে যদি তার বিবেকের কথা শুনে তখন। জানায় সে কালা হয়ে যাবে কিন্তু সে শুনবে না। পুলিশের লোক জানায় লেখকেরা বলেছে যে
ভালোবাসা অন্ধকেও বলতে আর বোবাকেও বলতে শিখিয়ে দেয়। জেলাল বলে তাদের বলতে দিতে তারা যা চাইছে। মাহুর জানায় সেও জেলালকে জেলালের ঘরের দরজায় বেল বেজে ওঠে। আবার জেলাল দরজা খুলে দেখে আজিজ টুরেল এসেছে। টুরেল জানতে চায় জেলালের কাছে যে মাহুর কি এখানে। জেলাল বলে হ্যাঁ, সে ভেতরে আছে। আজিজ ভেতরে গিয়ে মাহুরকে দেখে বলে তাহলে সে যায়নি? ও জানায় না, সে যায়নি। আজিজ জানায় সে কিছু বলতে চায়, মাহুর জানায় সে শুনতে চায় না। আজিজ মাহুরের হাত ধরে বলে তাকে বাড়ি যেতে হবে। মাহুর বলে সে কোথাও যাবে না। পর আজিজ মাহুরের হাত ধরে জোরাজুরি শুরু করলে জেলাল জানায় মাহুর যেতে চায় না সেখান থেকে। আজিজ জেলালকে বলে তার লজ্জা হওয়া উচিত, কারণ সে ভেবেছিল সে একজন ভালো মানুষ। জেলাল বলে কথাগুলো ভেবে বলতে সে কি বলছে। আজিজ বলে সে বিশ্বাস করেছিল এবং তার মেয়ের দায়িত্ব তার উপর দিয়েছিল, কিন্তু তার ভাবনা অন্য কিছু। জেলাল জানতে চায় কি চিন্তা ভাবনা আমার। আজিজ বলে সে মেয়ে মাহুরের ওপর নজর রেখেছে। জেলাল জানায় এরকম কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে, সে যা ভাবছে। টুরেল তখন জানতে চায় তাহলে মাহুর এখানে কেন। মাহুর তাকে জানায় তার বাবা তো তাকে কোথাও যাওয়ার মতো অবস্থায় রাখেনি। মাহুর সেই বাড়িতে ফিরে যেতে চায় না। সে তার বাবার কথা বা মুখ কোনোটাই দেখতে চায় না, শুনতে চায় না। একটা নিরীহ মানুষকে জেলে পাঠিয়েছিল এবং তারপরও তাকে খুনও করেছিল। দিব্যি কেটে বলে সে এরকম কিছুই করেনি। মাহুরকে বলে সে তার মেয়ে, তাকে তার সাথে যেতেই হবে। মাহুর জানায় সে তার বাবাকে কোনোভাবেই বিশ্বাস করে না, আর সে তার বাবার এখন আর কিছুই না। টুরেল জেলালের দিকে তাকিয়ে বলে সে তার সাথেও তার হিসাবটা বুঝে নেবে ঠিকই। জেলাল জানায় তার সাথে তার কোনো হিসাব নেই, তাই সে কিছুই বুঝতে পারবে না। আজিজ টুরেল জেলালের বাড়ি থেকে চলে যায়। জেলাল মাহুরের পাশে বসে বলে খারাপ সময় চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। যেতে যেতে আজিজ সাদিককে বলে দেখো অবস্থা, মারাশলি তার মেয়ের থেকে তাকে সরিয়ে দিল। সাদিক বলে এরকম কোনো ব্যাপার না, মাহুর একটু রেগে আর কনফিউজ হয়ে আছে শুধু। আজিজ বলে না, সব দোষী মারাশলির এবং সে খুব তাড়াতাড়ি তার খারাপ সময় দেখতে পাবে। আজিজকে জানায় সে একটা কথা বলতে চায় কিন্তু বুঝতে পারছে না এই সময়টা ঠিক কিনা বলার জন্য। জানায় বাগানে যে উমেরের টোগেজের পোতা আছে সেটা সরানোর প্রয়োজনীয়তা আছে। এখনো পর্যন্ত কেউ জানে না ঠিকই, কিন্তু এরপর জানাজানি হয়ে গেলে ব্যাপারটা আরো বিকৃত হয়ে যাবে। সাবাস কোনোভাবেই তাদের ছেড়ে দেবে না। সাদিককে জানায় সে কবে থেকে এত ভীতু হয়ে গেল। আজিজ বলে সাদিককে সে এখন তার নিজের ছায়া পর্যন্ত ভয় পেতে শুরু করেছে। ঠিক বলে ভীত হওয়ারই কথা, কারণ সেটা যদি কেউ আমাদের ব্যাপারে জানতে পারে তাহলে আমরা নিন্দিত তো হব এবং জেলে পচে পর্যন্ত মরবো। সাদিককে বলে কে খুঁজে বার করবে, আর তাকে বোকার মতো আচরণ না করতে। সাদিক বলে সাবাস নামের কুকুরটা ঠিকই খুঁজে বার করবে, আর যার প্রয়োজন হবে খুঁজে বার করার জন্য ঠিকই সে তা দিয়ে খুঁজে বার করবে। সাদিককে জানায় হ্যাঁ, তারা তাদের গার্ডেনে আসবে এবং ঘুরে বার করবে, তাই তো। সাদিককে বলে থামতে এবং বলে ভয় পাওয়া শুরু করেছে বলে এখন তারও অল্প ভয় লাগছে। টুরেল জানায় তাদের সাথে যদি কিছু হয় তাহলে সাদিক নাইটেঙ্গেলের মতো গান গাইবে। জানায় তারা ভুল কাজ করেছিল এবং এত বছর পর সে সত্যি একটু ভয় পেয়ে আছে। আজিজ তাকে বলে সব ভুলে যেতে আর ভয় না পেতে। বলে হ্যাঁ, সব বুঝতে পেরে। মাহুর জেলালকে ঘরে জিজ্ঞেস করে এখন কি হবে আর তার কি করা উচিত। জেলাল কি বলতে চাইছে সে জানতে চাইলে মাহুর বলে সে এখন কোথায় থাকবে। উত্তরে জেলাল বলে তার বাড়িতে তার পরিবারের সাথে। মাহুর বলে সে কি মজা করছে তার সাথে এখন। জেলাল জানায় একদমই না, মজা করলে তার মুখে একটা হাসি থাকতো। মাহুর জানায় জেলালকে এত কিছুর পর সে কি করে বাড়িতে ফিরে যাবে। জেলাল বলে তার বাবা একটা ভুল করেছিল বহু বছর আগে। মাহুর বলে ভুল করেছিল? তা মানুষের জীবনের বিনিময়ে কি জিনিসকে সে ভুল বলছে। জেলাল জানায় আজিজ টুরেল বলেছে সে ওমেটোগেসকে মারেনি। তোরে মাহুর বলে তার মা সাদেব বলেছে যে তার বাবা একজন খুনি। জেলাল জানায় তার মা তো তখন রেগেছিল, তার বাবাকে অপছন্দও করতো। তাহলে মাহুর জেলালের কাছে জানতে চায় সে কার তরফে আছে। জেলাল জানায় তার মস্তিষ্কের। মাহুর বলে তার মা সাদেব কখনো মিথ্যে কথা বলেনি, শেষত তাকে কখনোই মিথ্যে কথা বলবে না সে। জেলাল তাকে জানায় একজন মন ভাঙা মহিলা যা ইচ্ছা তাই করতে পারে। মাহুর হাই হাই করে বলে এরপর সে পাগল হয়ে যাবে যদি এরকমই চলতে থাকে। তো মাহুর জেলালকে জিজ্ঞেস করে তার বাবা কি সত্যি খুনি হতে পারে। মা তো হয়তো বলেছিল, সে কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। মাহুর বলে তার মা কখনোই এতটা নিষ্ঠুর হতে পারে না, তার মনে সবসময় দয়ার জায়গা থাকতো। মাহুরকে জানায় সে বুঝতে পারছে সে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু পরিবার আর তার ভাইরাও তো সেই একই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তাকে আজিজ টুরেলেরও কথা শোনা উচিত। তার থাকার উপযুক্ত জায়গা হলো তার পরিবার। ও জেলালকে জানায় তার মনে হচ্ছে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে আর তার রাস্তা হারিয়ে ফেলেছে। পরবর্তী দৃশ্যে দেখায় নিজায়েত তার মা সাদেফের কবরে মনমরা হয়ে চুপ করে বসে আছে। টুরেলদের বাগানে দাঁড়িয়ে থাকা আজিজের কাছে এসে ফিরোজান জানতে চায় যে সে বলতে চায় কি হয়েছে। আজিজ বলে মারাশলিদের বাড়িতে তো। হয়তো ঠিকই বলেছে, এই কারণের জন্যই মাহুর যায়নি। ফিরোজান বলে এই কারণের জন্য না, সে নিশ্চিত এর জন্যই সে যায়নি। জানায় মাহুর বলেছে মাহুর কোনোভাবেই বাড়ি ফিরতে চায় না, সে এখন কি করবে। বলে তাদের সন্তানদের সবকিছু সঠিকভাবে সত্যি করে জানাতে। জানায় সে ওমেটোগেসকে মারেনি, সে সেটা তার সন্তানদের কিছুতেই বোঝাতে পারছে না। জন বলে সে বুঝেছে আর সে তাকে বিশ্বাসও করে। এই বিষয়টা তাদের সন্তানকে বোঝাতেই হবে। সে বলবে যে সে ওমেরকে মারেনি, কিন্তু তাকে জেলে পাঠিয়েছিল কারণ সে তার মায়ের সাথে ভালোবাসায় ছিল। ফিরোজান জানায়
একজন প্রেমে থাকা মানুষকে সবাই মার্সি করে, তাকে গর্ব সহকারে বলতে যে সে তার মাকে ভালোবাসতো। সুজান জানে আজিজকে তার বাচ্চাদের জানাতে সে তাদের মাকে লুজ করতে পারবে না, তাই এইসব করেছিল। সুজান আলো বলে তাদের সন্তানরা হয়তো তাকে প্রথমে অবজেক্টিফাই করবে, কিন্তু পরে তারা ঠিকই বুঝবে বিষয়টা, কারণ ভালোবাসা সব পাপকে ঢেকে দেয়। আজিজের সন্তানদের এটাও জানাতো যদি তার বাবা এই ভুলটা না করতো তাহলে সন্তানরাও তো জন্ম নিত না। সুজান জানায় আজিজকে তাদের সন্তানদের সামনে একবার চেষ্টা করে দেখতে। উত্তরে আজিজ বলে সে নিশ্চয়ই চেষ্টা করে দেখবে। এদিকে জেলালের বাড়িতে মাহুর জেলিসের সাথে দেখা করে বলে এখন সে যাচ্ছে, কিন্তু পরে সে আবার ঠিকই দেখা করতে আসবে বলে তার কাছ থেকে বিদায় নেয়। পর জেলাল মাহুরের কাছে জানতে চায় তারা কোথায় যাচ্ছে। উত্তরে মাহুর বলে স্টুডিওতে যাচ্ছে এখন তারা। তো সরে জেলাল মাহুরকে জানায় সে ভেবেছিল সে তাকে কোনোদিন দেখতে পাবে না। উত্তরে মাহুর বলে কিন্তু সে তো দেখতে পাচ্ছে এখন, তাকে দেখে মনে হচ্ছে সে বেশি খুশি নয়। পরে জেলাল বলে এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই খুব খুশি, সে শুধু খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারে না বিষয়। পরবর্তী দৃশ্য দেখায় নিজাত তার ঘরে বসে বই পড়ছে এবং বেহিয়ে নিজাতের ঘরের দিকে যায় এবং তার ঘরের সামনে দরজায় গিয়ে দাঁড়িয়ে দরজায় টোকা মারে। নিজাত বেহিয়ে এসেছে জেনে বুঝতে পেরে তাকে ঘরে আসতে বলে। বেহিয়ে ঘরে ঢুকে নিজাতের সামনে গিয়ে তাকে জানায় সে দীর্ঘক্ষণ কিছু খায়নি আর কিছু শোনেনি, তাই সে তার জন্য চিন্তিত। এখন নিজাত বলে এখন সবকিছু ডেড এন্ড হয়ে গেছে। নিজাত আরো জানায় সে তার মায়ের কবরে গেছিল কিন্তু জানে না কেন গেছিল, আর সে দীর্ঘদিন ধরে এত বই পড়ছে কিন্তু তাও সে জানে না কেন সেইগুলো পড়ছে। এই উত্তরে জানায় নিজায়েত বই পড়তে পছন্দ করে তাই পড়ছে। উত্তরে হেসে নিজায়েত বলে কে জানে সে কি পছন্দ করে। নিজায়েত বলে সে চাইতো যাতে সেই বইগুলো যাতে কোনোদিন না পড়তো, তার মাথায় সর্বক্ষণ বাজে চিন্তা ভাবনা ঘুরে এবং ইউজলেস কিছু ইনফরমেশন। নিজায়েত আরো বলে সে সেই সব মানুষদের জন্য চিন্তিত যারা বেসিক্যালি এক্সিস্টই করে না, তাদের নিয়ে চিন্তিত, আবার তাদের ঘৃণাও করে। নিজায়েত বেহিয়েকে বলে সে বেহিয়ের মতো হতে চায়, একদম ফ্রি। ড্রামাটিক্যালি এবং হিসাবগত দিক থেকে তারা একেবারে অপোজিট। নিজায়েতকে জানায় হ্যাঁ নিজায়েত ধনী। নিজাত বলে হ্যাঁ থ্যাঙ্কস টু মাই ড্যাড, বাবার জন্যই এটা সম্ভব হয়েছে। বেহিয়ে গরিব। নিজায়েত বলে তারা মাস্টার এবং তারা স্লেভ। বলে নিজায়েত পড়াশোনা জানা শিক্ষিত এবং সে ইগনোরেন্ট। নিজায়েত বলে হ্যাঁ এটাও একদম সঠিক, কিন্তু সে অখুশি এবং বেহিয়ে খুব খুশি। বেহিয়ে জানায় না সেও খুব একজন আনহ্যাপি মানুষ। নিজায়েত বলে না এটা শুধুমাত্র শিক্ষিত মানুষদের কাজ হ্যাপি থাকাটা। নিজায়েত নিজের বুকশেলফের সামনে গিয়ে বইগুলো ছুঁড়ে ফেলতে ফেলতে বলতে থাকে একদমই না, পুয়ার আর ইগনোরেন্ট পিপলরা সবসময় খুশি থাকবে, দুঃখী হবে শুধুমাত্র শিক্ষিত ধনী ব্যক্তিরাই। নিজাতকে বই ছুঁড়ে ফেলতে দেখে তাকে থামতে বলে আর বলে সে কি করছে এগুলো। তোরে নিজাত বলে সেই ইগনোরেন্সের সময় ফিরে গেছে। তারপরে নিজাত বেহিয়ের সামনে এসে তার হাত দুটো ধরে তার দিকে তাকিয়ে বলে এদের হয়তো প্রেমে পড়া উচিত। আর নিজাত বেহিয়েকে ধরে নিয়ে তখনই নাচতে শুরু করে। বেহিয়ে হঠাৎই নিজাতকে বলে ওঠে তার মনে হচ্ছে নিজাত সুস্থ নেই। নিজাত বলে একদমই, সে কিভাবে সুস্থ থাকতে পারে? সে জানতে পেরেছে তার বাবা একজন খুনি, একজন নিরীহ লোককে দীর্ঘদিন সে জেলে বন্ধ করে রেখেছিল। বেহিয়ের কপাল অনেক ভালো, তার তো এসব ট্রমা নেই। তারপর নিজায়েত আবার বেহিয়েকে ধরে নাচতে শুরু করে আর বলে ব্যাপার না, নাচ এইসবের থেকে সব থেকে ভালো, নাচতে থাকা উচিত, কোনো ব্যাপার না, মিউজিক চলছে না কিন্তু সে হ্যান্ডেল ঠিকই করে নেবে। তারপর নিজায়েত বেহিয়েকে দেয়ালে আটকে দিয়ে বলে তাদের নিশ্চয়ই প্রেমে পড়া উচিতই উচিত। বেহিয়ে জানায় এটা কি করে সম্ভব হতে পারে। নিজায়েত জানায় সে কি জানে এডিনে ক্যাপে অঞ্চলে একটা ওর আছে মিস্টার নিজায়েত বলে, অর্থাৎ তার নিজের নামে। নিজায়েত বেহিয়েকে জানায় তাকে খুবই সুন্দর দেখতে এবং তার কাছে যেতে গেলে বেহিয়ে তার হাত ছাড়িয়ে চলে যায়। নিজায়েত নিঃশ্বাস ছেড়ে বলে বেহিয়েকে খুবই সুন্দর দেখতে। বেহিয়ে নিজায়েতের ঘর দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকলে তখনই দেখা হয় দিলশাদের সাথে। দিলশাদ তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। দিলশাদ বেহিয়েকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে, তার কি কিছু হয়েছে। বেহিয়ে বলে সে তো ঠিক আছে কিন্তু মিস্টার নিজায়েতের মনে হয় কিছু হয়েছে। বলে সে কি আবার পানীয় করে ড্রাঙ্ক হয়ে গেছে। বেহিয়ে বলে সেরকম কিছু হয়নি, কিন্তু ভেতরে কোনো মিউজিক চলছে না, কিন্তু তবুও সে নেচে যাচ্ছে। দিলশাদ বেহিয়েকে জানায় এরকমটা তো হওয়ারই কথা, কারণ তার মতো সবারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বেহিয়েকে জানায় বেশি চিন্তা না করতেই। দেখায় মাহুরা জেলাল গাড়ি করে মাহুরের স্টুডিওর দিকে যাচ্ছে আর তখনই ফিরুজান মাহুরকে কল করে। ফিরুজান মাহুরকে কল করে জানতে চায় সে কেমন আছে। প্রথমে মাহুর জানায় সে ভালো আছে, বলে সে খুব খুশি যে সে যায়নি। তার বাবা তাদের উপর খুব আপসেট, তাদের সাথে কথা বলতে চায় আজকে বিকেলে, সে যদি বাড়িতে আসতে পারে। ফিরুজানকে জানায় খুবই অস্বাভাবিক, সে কোনোভাবেই যেতে চায় না সেই বাড়িতে কিছুক্ষণের জন্য হলো। ফিরুজান বলে তার বাবা যা বলতে চায় সেটা খুবই ইম্পর্টেন্ট, তার শোনা উচিত, তাই তাকে আসতে সে এটা নিয়ে অনুরোধ করছে তাকে। জানায় ঠিক আছে সে সন্ধ্যেবেলা আসছে। এরপর মাহুর স্টুডিওতে গিয়ে পৌঁছায় এবং সেখানেই তার বান্ধবী ইচেম তাকে প্রথমেই দেখে বলে সে তো ভাবলো সে তো বিদেশ চলে গেছে, সে এখনো যায়নি। উত্তরে মাহুর বলে সে তো দেখতেই পাচ্ছে সে যায়নি। লালকে দেখার পর ইচেম বলে সে বুঝতে পেরেছে সে কেন যায়নি। এবার
মাহুরকে সাথে নিয়ে যেতে যেতে বলে সে এত কিছুর মধ্যে দিয়ে গেছে আর গতকাল রাতে সে এত কাঁদছিল, হঠাৎ কি হলো, সে ফিরে এলো কেন? ওর জানায় হ্যাঁ সে আপসেট ছিল, কিন্তু সে কি সবসময় কাঁদবে এর জন্য? ওর জানায় হ্যাঁ সে যেতে চায়নি, এতে সমস্যাটা কোথায়? উত্তরে ইচেম বলে এতে কি তার কোনো ফল্ট আছে? ওর জানায় একদমই না, সে শুধু তার কাজ নিয়ে ভালো থাকতে চায়, জিনিসগুলোকে অত গুরুত্ব দিতে চায় না। এখানের কাজ সেরে নিয়ে সে তার বাড়ি যাবে কিছুক্ষণের জন্য। যে মাহুরকে জানায় সে মানুক আর না মানুক সে মারাশলির প্রেমে পড়েছে। পর মাহুর তার স্টুডিওতে উপস্থিত দিনের মডেলের কাছে গিয়ে স্বাগত জানায় আর জন্মদিনের শুভেচ্ছাও জানায়। এটাও জানাতে ভুলে না তার নিজের কিছু কাজের জন্য দেরি হয়ে গেছে আসতে। মারাশলি দূর থেকে বসে তার কাজ দেখতে থাকে। ইলহান নিজের অফিস রুমে টেনশনে পায়চারি করতে থাকে। তখনই ওজান ঘরে এসে তাকে জিজ্ঞেস করে সে কি তাকে ডেকেছে। ইলহান তখনই ওজানের কলার ধরে বলে, ইলহান ওজানকে বলে সে কি ধরনের মূর্খ, তারা সম্পূর্ণ শেষ, সে কি জানে এবার কি করবে তাদের প্লেন নিয়ে? ইলহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে না সে জানে না কি হয়েছে। জানায় তারা ড্রাগস পাচার করতে চায়। জানায় সে কি সিরিয়াস নাকি তার সাথে মজা করছে। বলে তারা ধরা পড়লে দুজনেই পড়বে, তাদের কিছু হবে না, তারা দুজনে খুব শীঘ্রই শেষ হবে। এইসব হবে কারণ কোম্পানি তো তারাই ম্যানেজ করছে। ইলহান এগুলো হাওয়ায় বলছে না, সে নিজে তোকে দেখেছে তাই বলছে। জানায় সে যা বলছে সেটা যদি মজা হয় তো ঠিক আছে, না হলে তার কিন্তু ভয় লাগছে এবার সত্যি। জানায় তারা ধরা পড়লে একদমই ধ্বংস হয়ে যাবে। জানায় একদম সেটাই হবে। সাবাস তার লোকেদের তার পেছনে লাগিয়ে দিয়েছে। ড্রাগস তাদের কাছে কিলো বা টনের কাতারে আছে। ইলহানকে জানায় কোনো সলিউশন বার করতে। জানায় ওজানকে সলিউশন বার করতে, কারণ তার জন্যই সাবাস তাদের ঘাড়ে চেপেছে। ওজান ভয় পেয়ে ইলহানকে বলে তারা এই ব্যবসা কখনোই করতে পারে না, সাবাসের দিকে তাদের পিছু ছাড়াতে। ইলহান বলে সে যেহেতু এই মূর্খামিটা করেছে তাই দায়িত্ব তার উপর বর্তাচ্ছে, এই বিষয়টা দেখতে হবে। মাহুর কাজ করতে থাকে আর মারাশলি তাকে বসে দেখতে থাকে। তখনই এসে মারাশলির সাথে কথা বলার জন্য তার পাশে বসে। জেলালকে জানায় মাহুরের জন্য কাজ সর্বদাই ভালো। জানায় একদম সবার জন্যই ভালো, যারা কাজ করে না ডেভিল তাদের হন্ট করে। জেলালের কাছে জানতে চায় মাহুর গেল না কেন। জেলাল জানায় সে জানে না, বলে সে জানে কারণ সে জেলালের প্রেমে পড়েছে। জেলাল ইচেমকে জানায় মাহুর তাকে এরকম কিছুই জানায়নি, বলে জানাতে হবে না, সে নিজেই দেখেছে। জেলালকে দেখে কিভাবে হাসে, না থাকলে তার দু চোখ কিভাবে তাকে খোঁজে, সে তার সাথে সেফ ফিল করে। জেলাল জানায় ইচেমকে সে খুব ভালো অবজারভার, তাই তাকে শাবাশিও দেয়। বলে জেলালকে সে সিচুয়েশনটা কেন বুঝতে পারছে না, এর মাঝখানে সম্পর্ক হলে সে প্রথমে জিনিসগুলোকে নিয়ে বয়ে বেড়াবে, তারপর নিজেকেই লুজ করে দেবে। জানায় সত্যি? বলে একদমই তাই, দুই পৃথিবী দুই মেরুর মানুষ। লিচেমকে জানায় তারা এক পৃথিবীরই মানুষ, শুধু দুই মেরুর। জেলালকে বলে সে মাহুরকে খুব ভালোবাসে আর সে চায় না সে দুঃখ পাক কোনোভাবে। জেলালকে জানায় তাদের মাঝখানে যদি কোনো সম্ভাবনা থেকে থাকে যেটা হওয়া উচিত না, সে যেন থামিয়ে দেয়, এরকম কিছু হলে মাহুরেরই সমস্যা বাড়বে। জেলাল লিচেমকে জানায় সে শুধু তার বডিগার্ড, তাই তাদের মাঝখানে এরকম কোনো সম্পর্ক নেই। কে উদ্দেশ্য করে জেলাল ইচেমের কাছে জানতে চায় এ কে। জানায় মডেলটা এ ফেরিত, ওর এক্স বয়ফ্রেন্ড, একসাথে কিছু মাস দেখা করেছে, কথা বলেছে। জেলালের মুখে ঈর্ষার ছাপ স্পষ্ট দেখতে পায়। তখনই জেলালের কলে ফোন আসে। স্যার আজিজ জেলালকে কল করে বলে মাহুরকে আজকে সন্ধ্যেবেলায় আসতে হবে, ফিরুজানের সাথে এই বিষয়ে কথা বলেছে। জেলাল যেন মাহুরকে কনভিন্স করার চেষ্টা করে। জেলাল জানায় সে নিশ্চয়ই চেষ্টা করবে। আর মাহুর জেলালের কাছে এলে জেলাল ফেরিতের বিষয়ে জিজ্ঞেস করে বলে সে কি তার এক্স। মাহুর জানায় হ্যাঁ বলা যেতে পারে, কারণ কিছুদিন তারা ঘুরে বেরিয়েছিল। জানতে চায় তারা কোথায় ঘুরে বেরিয়েছিল। মাহুর জিজ্ঞেস করে সে কেন জিজ্ঞেস করছে। জানায় তার পছন্দ না, ছেলেটি খুব কুল গাই টাইপ। জানায় একদমই না, সে খুবই সুইট আর কেয়ারিং ফানি মানুষ, সে যদি তার সাথে দেখা করে কথা বলে সে বুঝতে পারবে। লাল বলে মাহুরকে সে যাকে যাই বলবে না কেন সে কিছুই বুঝবে না, হয়তো জেলাল এখন কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। মাহুরকে কাজ করতে বলে সে সেখান থেকে চলে যায়। পর মাহুর ইচেমের কাছে গেলে ইচেম তাকে জানায় মাহুরেরও প্রেমে পড়েছে। জানায় এরকম কিছুই না, সে কি ননসেন্স বলছে। বলে ননসেন্স, যখন সে বলেছে মাহুরের এক্স তখন প্রচন্ড বিরক্ত হয়ে গেছিল, কোমরের বেল থেকে বন্দুক বার করার মতো অবস্থা ছিল। শুনে মাহুর একটু মুচকি হাসে। দৃশ্যে গাড়িতে যেতে যেতে সাবা সুয়াদকে জানায় মারাশলিকে কেন মারতে পারলো না সেটা বলতে পারবে সুয়াদ, কারণ সে যখন কাউকে মারতে চায় সে মেরেই দেয়, এই বিষয়ে সে পশুর মতো ক্ষুধার্ত হয়ে ওঠে। সুয়াদ জানায় সাবাসকে এবার এই সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল হয়তো, তাই বলে এবার সে ঠিকই মারাশলিকে শেষ করে দিতে পারবে। সুয়াদ জানায় সাবাসকে সে যদি আরো একটু ধৈর্য ধরত তাহলে হয়তো বিষয়টা ভালো হতো। সাবাস বলে সে কি বলতে চাইছে তাকে। সাবাস সুয়াদকে জানায় সে কি তাকে উপদেশ দিচ্ছে, সে কি তার বোকা মনে হয়, সে তাকে জ্ঞান দিচ্ছে। জানে না সে এরকম কিছুই মিন করেনি আর সে কোনো জ্ঞানও দিচ্ছে না তাকে। আর জানায় সাবাসকে সে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিল আর কিছুই না, আর তাকে এই নিয়ে বলার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বা তাকে অপমান করারও ইচ্ছে ছিল না। সাবাস সুয়াতের উপর থেকে বন্দুক নামিয়ে বলে সে কি ভয় পেয়ে গেছিল। সুয়াত বলে হ্যাঁ, ফ্র্যাঙ্কলি বলতে গেলে সে একটু ভয় পেয়ে গেছিল। সুয়াতকে জানায় ইলহানের উপর নজর রাখতে আর কোনো বোকা কাজ না করতে। থেকে দিলশাদ কল করে ইলহানের কাছে জানতে চায় সে কখন আসবে, তার বাবা তাকে খুঁজছে, সকলের সাথে কথা বলতে চায়। আশেপাশের আওয়াজ শুনে বলে সে কি কোম্পানিতেই আছে এখনো। জানায় না, সে তাড়াতাড়ি আসছে আর সে কোম্পানিতে নেই, একটু
নিজস্ব কিছু কাজ ছিল, সে তাড়াতাড়ি পৌঁছে যাবে। বাড়ির দিকে যেতে যেতে মাহুর জেলালকে জিজ্ঞেস করে সে চুপ করে বসে আছে কেন, সে কি ফেরিতের জন্য রেগে আছে? তোরে জেলাল বলে সে ফেরিতের জন্য রেগে থাকবে কেন, সে একদমই রেগে নেই। জেলাল জানায় মাহুরের পাস তো তার বিজনেসের মধ্যে আসছে না। ও জানতে চায় সে কি সত্যি কেয়ার করে না। উত্তরে জেলাল বলে না, সে সত্যি কেয়ার করে না এই বিষয়ে। বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে যে এইচএম তাকে স্পয়েল করেছে। ফেরি তার মাহুরের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই, সে তার কখনোই এক্স বয়ফ্রেন্ড ছিল না। জেলাল বলে সত্যি বলছে সে? মাহুর বলে হ্যাঁ, সে সত্যি বলছে। জেলাল জানে এই ইস্যুটা এখানেই ক্লোজ করা উচিত। বলে জেলালের জন্য ঠিক হবে সে যদি তার বাবা আজিজের সামনে টুরেল বাড়িতে না যায়। জেলাল বলে এটা কোনো কথা না, তার বাবা কি বলতে চায় তাদের শোনা উচিত একবার। বলে জেলালকে তার বাবা যাই বলবে না কেন তারা কি দুজনেই বিশ্বাস করতে পারবে তাদের উপর? জেলাল মাহুরকে জানায় সে তাহলে তার মৃত মায়ের কথাতেই বা বিশ্বাস করছে কেন, কে তার বাবার কথা শোনা উচিত। ওর বলে সে কত কিছুর মধ্যে দিয়েই না যাচ্ছে, তার পরিবারের ব্যাপারে নতুন অনেক কিছু জানতে পারছে, আবার মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছে। খুব ভালো জিনিস যেটা হয়েছে সেটা হলো সে জেলালকে পেয়েছে। জেলাল জানায় হ্যাঁ এটা সত্যি একদম। মাহুর একটু অবাক হয়ে জেলালকে বলে যে সে বলতে চায় যে তাকে দেখে মনেই হয় না যে জেলাল প্রেমে পড়েছে মাহুরের। জেলাল জানায় প্রণয় জিনিসটা খুবই ডিফিকাল্ট একটা অনুভূতি, তা ভেতর থেকে পুড়িয়ে দেয় আর বাইরে থেকে শান্ত দেখায়। মাহুর জানায় জেলালকে তাহলে কি সে এই বিষয়ে রিগ্রেট করছে? জেলাল জানায় না, একদমই না, সে কি কখনো রিগ্রেট করতে পারে, সে রিগ্রেট করছে না একদমই। উত্তরে জেলাল জানায় না, বিষয়টা একটু তাড়াহুড়ো হয়ে গেছে তাই, শুধু এই দুজনেরই একটু সময়ের দরকার। মাহুরও বলে হ্যাঁ এটা হতে পারে। মাহুর টুরেল বাড়িতে পৌঁছে যখন ঘরে ঢোকে তখন ফিরুজান তাকে দেখে প্রথমে স্বাগত জানায় এবং জড়িয়ে ধরে বলে সে খুব খুশি যে সে বিদেশে চলে যায়। তাকে জানায় তাকে খুশি হতে না, কারণ সে বাড়িতে ফিরছে না। জান বলে তাকে এরকম কথা না বলতে, তার বাবা আজিজ খুবই অসুস্থ এবং আপসেট হয়ে আছে। সকলকে বলা শুরু করে যে তারা যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা নিজের জন্য যে খারাপ সময়ের জন্য বলে খারাপ অভিজ্ঞতা পেয়েছে তার জন্য সে দুঃখিত, কিন্তু সে একটা কথা বলতে চায়, সে ওমেটোগেসকে খুন করেনি। আজিজ জানায় সে তার সম্মান আর সম্ভ্রমের প্রতিজ্ঞা করে বলছে সে ওমেটোগেসকে মারেনি। ও তখন জানতে চায় তাহলে কে মেরেছে ওমেটোগেসকে? বলে কেউ মারেনি, সেটা একটা দুর্ঘটনা ছিল মাত্র, কিন্তু তাদের মা সাদেফ শুধুমাত্র রিভেঞ্জ নিতে চেয়েছিল। ইলহান জানতে চায় কেন সে এটা বলছে। আজিজ জানায় কারণ সে ওমেটোগেসকে জেলে পুরেছিল তাই। শাদ আজিজের কাছে জানতে চায় তাহলে সে একজন নির্দোষ ব্যক্তির সাথে এরকম কেন করলো। আজিজ বলে কারণ সে খুব ইয়ং ছিল এবং তার শাশুড়ির সাথে প্রেমে ছিল। আজিজ জানায় সকলকে সে সাদেফকে ভীষণই ভালোবাসতো, কিন্তু কখনো সেই বিষয়ে কেয়ার করেনি, মনে সবসময় ওমেটোগেসই ছিল। আজিজ সেই বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারেনি কোনোদিন, কারণ ওমের কোনোদিনই তার মাকে সেভাবে মূল্য দিত না যেভাবে আজিজ টুরেল দিয়েছে। জায়েদ বলে সে কি করে জানতে পারলো বা বুঝতে পারলো বিষয়টা। আজিজ সকলকে জানায় কারণ দুনিয়াতে কেউ তার মাকে যেভাবে ভালোবেসেছে সেভাবে ভালোবাসতে পারতো না। মাহুর বলে সে কি চাইছে যে প্রেমে ছিল বলে তাকে তারা ক্ষমা করে দেবে এই জন্যে? এটা আজ পর্যন্ত তার শোনার সব থেকে হাস্যকর ডিফেন্স একটা। ওর আরো জানায় যে সে একটা নির্দোষ মানুষকে জেলে পুরেছে, স্ত্রী সন্তান সবই আছে এবং তার সন্তান একজন অসুস্থ মানুষ, সে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, জানে না এর পরে কি হবে। সবটাই আজিজ টুরেলের দোষ। আজিজ মাহুরের কাছে গিয়ে তার পাশে বসে তাকে বলে সে তখন খুবই ইয়াং ছিল, প্রণয়ের মধ্যে ছিল, এই ভুলটার জন্য সে খুবই দুঃখিত, তার সকল সন্তানের কাছে ক্ষমা চায় এর জন্য। বলে তাকে যেন কেউ ছেড়ে না যায়, কারণ তাদের ছাড়া সে কিছুই না। মাহুর আজিজের কাছ থেকে একটু সময় চেয়ে নেয় আর বলে তার একটু নিজে একা এইসব বিষয় নিয়ে ভাবা দরকার। আজিজ বলে ঠিক আছে, সে যেরকম চায় সেরকমটাই হবে। মাহুর সকলকে শুভরাত্রি জানিয়ে সেখান থেকে আজিজ টুরেলকে জানায় সে তাকে বিশ্বাস করে, কারণ ভুল সবাই করে, কম বেশি ছোট বড় সকলেই। এদিকে মাহুর জেলালের সাথে গাড়িতে উঠে আবার বেরিয়ে যায়। নিজায়েত তার বাবা ঘরে তার বাবার অফিস রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে কি ব্যস্ত আছে। আজিজ বলে না, তাকে ভেতরে আসতে। আজিজকে বলে যে সে সবাইকে বললো না কেন যে আজিজকে সময় বাঁচানোর জন্য নিজায়েতই ওমেটোগেসকে খুন করেছিল। তোরে আজিজ বলে এতে কি পাল্টে যাবে, এটা অসম্ভব, কারণ সে তার বাবা, সে এটা কখনোই করতে পারবে না। এই পরিবারের কেউ যদি ঘৃণিত বা অসম্মানিত হয় সেটা তারই প্রাপ্য। জায়েদ আজিজকে বলে এই আইডিয়াটা নিশ্চয়ই ফিরোজান তাকে দিয়েছে, সে খুবই চালাক একজন মহিলা। আজিজ বলে সে কি করে বলছে এই কথাটা। তোরে নিজায়েত বলে সে যদি বোকা মহিলা হতো তাহলে সে নিজায়েতকে বিয়ে করতো, আজিজ টুরেলকে না। জানায় নিজায়েতকে সে বাজে কথা বলতে একদম ওস্তাদ। নিজায়েত বলে যাই হোক, এটা কোনো ব্যাপারই না, আইডিয়াটা খুবই ভালো, কারণ প্রেমে পড়া মানুষকে সকলেই সিম্পাথাইজ করে। ওরও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কিছু সময়ের দরকার বলে সে ঘর থেকে চলে যায়। ঘরে ঢুকে ইলহানকে ফোনে কথা বলতে শুনে জানতে চায় সেইগুলো কি বলছে, কি হয়েছে কাজের জায়গায়। ইলহান জানায় সে এবার সব ঠিক করে দেবে, সব শেষ করে। সাভাস কোম্পানিটা নিয়ে নিয়েছে এবং তাদের প্লেনের ব্যবসার মধ্যে দিয়ে সে ড্রাগস পাচার করতে চায়। তাকে ওয়্যার হাউসে নিয়ে গেছিল যেখানে এবং টনের হিসেবে ড্রাগস ছিল। ইলহান পুলিশকে তাদের লোকেশন জানিয়ে দিয়েছে, পুলিশ তাদের আর ড্রাগস দুটোকেই তুলে নিয়ে যাবে।
তাকে বলে সেইগুলো কি বলছে আর সেই কাজটাই বা কেন করলো, তারা যদি জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলবে। জানে তার আগেই তারা জেলে পৌঁছে। পরবর্তী দৃশ্যেই দেখায় ইলহান পুলিশকে কল করে লোকেশন জানিয়ে দিয়েছিল ড্রাগস পাচারের জায়গার। তাই পুলিশ আর তার লোকেরা আজহার আর সামির সেই ডেরায় পৌঁছে যায়। দেখে আজহার, সামি আর তার লোকেরা হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে সাইনে। পুলিশের বহু গাড়ি সাইরেন বাজিয়ে সেই ফ্যাক্টরিতে উপস্থিত হয় এবং স্নিফার ডগ নিয়ে পুলিশের লোক সব চেক করতে থাকে। স্টুডিওতে ঢুকতে ঢুকতে মাহুর জিজ্ঞেস করে এখন কি সে আজিজ টুরেলকে বিশ্বাস করে। জানায় হ্যাঁ, বিশ্বাস না করার মতো কিছু নেই। প্রেমে পড়া মানুষকে মিস্টেক করা মানুষটাকে একটা বেনিফিটই দেয়। মাহুর জেলালকে বলে সেটা অন্যান্য মানুষদের জীবন দুস্থ করে তুললে তাও। জেলাল বলে এরকম না, কিন্তু আজিজ টুরেল তো নিজের দোষ স্বীকার করে নিয়েছে। তো মাহুর বলে সে এখনো বিষয়টা বুঝতে পারেনি। বলে কি তার বাবার প্রেম বিষয়টা কোনো ম্যাটার না, এটার জায়গা হৃদয়। দেখে ফ্যাক্টরিতে ড্রাগসের জায়গায় খুঁজে না পেয়ে স্লিপার ডগ হাতে নিয়ে লোকটা সে ক্যাপ্টেনকে জানায় জায়গাটা ক্লিন, মানে এমন কিছুই পাওয়া যায়নি, কারণ থাকলে ডগ তাকে ঠিকই জানিয়ে দিত। তার কাছে জানতে চায় সে কোনো ডিটেল বাদ দেয়নি তো। জানায় না, সব জায়গাতেই খুঁজে দেখেছে। স্যার পুলিশ ক্যাপ্টেনের সামনে এসে জিজ্ঞেস করে কি হয়েছে, কোনো কি সমস্যা, তাকে বললে ভালো হয়। ক্যাপ্টেন তাকে জানায় না সেরকম কোনো বিষয় নয়, তারা নোটিশ পেয়েছিল জিনিসটা হয়তো ভুল হতে পারে। পুলিশ সেখান থেকে চলে গেলে সামি আজহারকে জানায় হোয়াইট কলার ইলহান তাদের ধরিয়ে দিয়েছে, সে হাতে পেলে তাকে পুড়িয়ে দেবে। তার স্বামীকে শান্ত থাকতে বলে আর আজহার সাওয়াজকে কল করা শুরু করে। জানায় সাওয়াজকে ইলহানের জন্য আজকে তাদের ফ্যাক্টরিতে পুলিশ এসে তল্লাশি চালিয়েছে। লোকটা তাদের সমস্যারও কারণ হতে পারে। তার ছেলেকে অনেক কষ্টে সামলেছে, সে বলতে চাইছিল সে তাকে খুন করে দেবে। সাওয়াজ তাকে জানায় তার ছেলেকে শান্ত করতে আর সবকিছু দেখে রাখতে। তারা যেহেতু ড্রাগস বের করে দিয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই, মানে দিকটা সে ঠিকই সামনে। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল মাহুরের স্টুডিও থেকে বেরিয়ে আসছে এবং তখনই দেখতে পায় পুলিশের গাড়ি উপস্থিত পুলিশকে নিয়ে। পুলিশের গাড়িতে উঠে পড়ে। পুলিশ ম্যাডাম জেলালকে জিজ্ঞেস করে তাহলে মাহুর ফিরে এসেছে তাই তো, তার জন্যই এসেছে নিশ্চয়ই। জেলাল বলে সে সেটাই ভাবছে। পুলিশ ম্যাডাম বলে তাহলে মাহুর কি বাড়ি ফিরে যাবে। জানায় হ্যাঁ ফিরে যাবে, একটু সময় লাগবে। পুলিশ ম্যাডামকে জানায় সে নতুন কিছু ইনফরমেশন জানতে পেরেছে। সাওয়াজ আজিজ টুরেলের কোম্পানিতে ক্রাশ করছে। ম্যাডাম জানতে চায় এটা কখন হলো। জেলাল বলে এই সামান্য নতুন হয়েছে। ম্যাডাম জানতে চায় জেলালের কাছ থেকে যে ও আর এটা কেন করেছে, মানে এখানে সাওয়াজের কথা বলছে। জেলাল বলে সে তার উদ্দেশ্য জানে না, কিন্তু সে ঠিকই খুঁজে বার করবে। পুলিশ ম্যাডাম জেলালকে জানিয়ে রাখে যা করতে ভেবেচিন্তে করতে, মনে করে ঠিকঠাক করে করতে। সে সেখান থেকে চলে যায়। এর পরবর্তী দৃশ্য দেখায় জেলাল স্বপ্ন দেখছে আর স্বপ্নে দেখছে সে একটা ধূসর জায়গায় উপস্থিত। এখানে অনেক পাখি উঠছে, বড় চোখযুক্ত হরিণও আছে যাকে দেখে তার দুঃখ অনুভব হয়। সেখানে মাহুর হানিমও উপস্থিত আছে তার স্বপ্নে। ছাড়াও বৃষ্টিতে ভেজারত ছাতা কালো লোক বন্দুক নিয়ে তাড়া করছে, ছুটে চলেছে। জেলালও ভয় পেয়ে কারুর থেকে খুব জোরে দৌড়চ্ছে। এরপরই অ্যালার্মের শব্দে জেলালের ঘুম ভাঙে, সে ঘুম থেকে উঠে পড়ে। দেখে তার ফোনে মেসেজ অ্যালার্ট এসছে, তাকে টেক্সট করেছে মাহুর। মাহুর তাকে গুড মর্নিং জানিয়েছে এবং বলেছে জেলালের সাথে থাকতে এতই অভ্যস্ত হয়ে গেছে যে তাকে দেখতে না পেলে তার অদ্ভুত লাগে। তোরে জেলালও তাকে টেক্সট করে সুপ্রভাত জানায়, কিন্তু দ্বিতীয়বার টেক্সট করতে গেলে আর না পেরে সে লিখতে সে মাহুর হানিমকে কল করেই বসে। মাহুর কল ধরলে জেলাল তাকে জানায় সে খুব ভালোভাবে গুছিয়ে টেক্সট করতে পারে না, তাই সে তাকে কল করেই বসলো। মাহুর তাকে জানায় সে ভেবেছিল এরকম কিছু একটা হবে। তো জেলাল বলে তোর মানে কি। মাহুর তাকে জানায় সে তাকে যেহেতু কল করেছে তাই ভাবলো সে হয়তো তাকে ভালো কিছু বলবে। জেলাল জানায় মাহুরকে সে তার গলার আওয়াজ শুনতে চেয়েছিল আর কিছু না, তাই সে তাকে কল করেছে। মাহুর জানায় হ্যাঁ সে বুঝতে পেরেছে ব্যাপারটা। জেলাল মাহুরের কাছে জানতে চায় সে স্টুডিওতে আছে তো, উত্তরে মাহুর জানায় হ্যাঁ সে তার জন্যই অপেক্ষা করছে স্টুডিওতে। জেলাল বলে ঠিক আছে, সে জেলিশকে ব্রেকফাস্ট করিয়ে তার কাছে পৌঁছে যাবে। এর পরবর্তী দৃশ্য দেখায় টুরেল বাড়িতে সকলে ব্রেকফাস্ট করতে বসেছে টেবিলে। টুরেল টেবিলে উপস্থিত হয়ে সকলকে সুপ্রভাত জানায়। ও সে তার নাতি ওগাসকে জিজ্ঞেস করে সময় আর জীবন কেমন চলছে। তোরে ওগাস জানায় ভালো না, কারণ তার সকালে উঠতে ভালো লাগে না। হেসে বলে ও আচ্ছা, সে ভাবলো যে অন্য কিছু হয়তো হয়েছে। বলে দাদু আর কি বা হতে পারে, ঘুমটা কি তাদের জীবনে কখনো হতে পারে না, যখন ইচ্ছা ঘুমাবে আর যখন ইচ্ছা বিছানা ছেড়ে উঠবে তারা। কারণ সে এইসব বিষয় থেকে টায়ার্ড হয়ে গেছে ভীষণ। মা দিলশাদের কাছে জানতে চায় এইসব শব্দ সে কার কাছে শিখছে। সুজান বলে সে এটুকু তো বুঝতে পেরেছে যে সে তার স্কুল থেকে এইসব শিখছে না। ওগাসকে বলে সে কি নিজায়েত কাকার সাথে বেশি সময় কাটাচ্ছে। দিলশাদকেও জানিয়ে দেয় যাতে নিজায়ের সাথে সে কম সময় কাটায়। তার দাদু আজিজের কাছে জানতে চায় সে কি তার কাকা নিজায়েতকে ভালোবাসে না। দিলশাদ পরিস্থিতি সামলে ওগাসকে বলে তার ব্যাগ গুছিয়ে নিতে তার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। ও দিলশাদ তার ছেলে ওগাসকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর ইলহান ডাইনিং এ উপস্থিত হলে চলে যেতে দেখে নিজায়েত বলে সে কি ব্রেকফাস্ট করবে না। ইলহান জানায় সে ব্রেকফাস্ট এখন করবে না, পরে করে নেবে, এখন সে কোম্পানিতে কাজে যাচ্ছে বলে সে বেরিয়ে। এদিকে ইলহান কাজের জন্য ঘর থেকে বেরোলে তার পেছনে চলে আসে ফিরোজান এবং তাকে থামতে বলে। ফিরোজান জানে ইলহানকে সে এই প্রবলেমটা সলভ করবে কিভাবে, তার বাবার সাথে এভাবে ব্যবহার করে। ফিরোজানকে জানায় সে কি বলবে, নির্দোষ মানুষকে তার বাবা খুন করেছে, তার ছেলেকে এই অবস্থা করে ছেড়েছে, প্রতিশোধ নিতে এসছে, সে কি তাকে হাক করবে? উত্তরে জানায় তার বাবা যা করেছে করেছে, কিন্তু সে তার নিজের দোষটা তার বাবার ঘাড়ে চাপিয়ে দিতে পারে না, কারণ তার জন্য কোম্পানির এই অবস্থা তার বাবার জন্য নয়। জানায় কিন্তু তার বাবা এই যে সমস্যা মূল তৈরি করেছে তাদের জন্য। বলে অনেক বছর আগে যা হয়েছে হয়েছে, কিন্তু তার বাবা তো বললো সে ওমেট ওগেসকে মারেনি, বাবা সত্যি কথা বলছে তারই বা কি মানে আছে। ফিরোজানকে জানায় তার বাবা সেই লোকটার জীবন ধ্বংস করে দিয়েছিল, এখন কি যায় আসে তাকে মেরেছে কি বা মারেনি। জানায় যা হয়েছে হয়েছে, কিন্তু তারা তার বাবার সাথে এইরকম ব্যবহার করতে পারে না। অনেকদিন হলো ঠিকঠাক ভাবে ঘুমায়নি, এদিকে ইলহান আর অন্যদিকে মাহুর। এভাবে হয় নাকি, আমরা তো পরিবার একটা। ইলহান বলে কোন পরিবার, কি পরিবারের কথা বলছে সে? পর ফিরোজান ইলহানকে ভয় দেখিয়ে বলে যদি তার বাবার সাথে এহেন আচরণই করতে থাকে তাহলে সে যা জানে সব গিয়ে তার বাবাকে বলে দেবে। তোর ইলহান বলে সে ভাবছিল এই কবে তাকে সে এভাবে থ্রেট করবে। ফিরোজান জানায় আজিজকে কেউ সেট করুক এটা সে হতে দেবে না। বলে হ্যাঁ নিশ্চয়ই, কারণ তার বাবার কিছু হয়ে গেলে ফিরোজান কিছুই না। ইলহান তারপর নিজে সরি বলে ফিরোজানকে তাকে চিন্তা করতে না, তবে সাবাসার তার লোকেরা তার কাছ থেকে কোম্পানি নিয়েছে সেভাবেই তারা ফেরত দেবে, তাকে একটু সময় দিই। নিজের স্টুডিওতে মাহুর ল্যাপটপে কাজ করতে থাকে, তখনই তার কলিগ কাম বান্ধবী ইচেম এসে উপস্থিত হয় তার সাথে কথা বলার জন্য। ইচেম মাহুরকে বলে গতকালই সে বিদেশে চলে যেতে চাইছিল ওখানে সবকিছু ছেড়ে, আজকে হঠাৎ তার কি হলো, সে ঠিক আছে তো এখন? মাহুর জানায় হ্যাঁ এখন সে একদমই ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইচেম জানায় এই জিনিসটা তাকে আরো বেশি ভয় পাওয়াচ্ছে। তোরে মাহুর বলে তাহলে সে কি করবে, সবসময় বসে বসে কি কাঁদতে থাকবে? ইচেম বলে তা কেন হবে, কিন্তু সে তার হ্যাপিনেসের কারণটা তো তার সাথে শেয়ার করতেই পারে। বলে এমন কোনো হ্যাপিনেস নেই, শুধু লাইফ সারপ্রাইজে ভরা বেশি। জানতে চায় সারপ্রাইজটা কি মারাশলির থেকে পাওয়া? তোরে মাহুর বলে হ্যাঁ এবার সে রিল্যাক্স হতে পারছে কি? জানায় না, এই বিষয়টা তাকে আরো বেশি চিন্তায় ফেলে দিচ্ছে। মাহুর বলে সমস্যাটা কোথায় তাহলে? তার প্রতি তার অনুভূতির জন্যই ফেরত এসেছে। তার কাছে জানতে চায় এতদিন সে বলছিল সে প্রচন্ড রূঢ় মানুষ, তার আশেপাশে কি করছে সে তাকে একদমই পছন্দ করে না, তো হুট করে আজ তার অনুভূতি পাল্টে গেল কি করে? ওর রিচেমকে জানায় হুট করে কোনো কিছুই হয়নি এখানে, কারণ কিছু সময় মানুষ কি বলে আর কি ভাবে দুটো এক হয় না, মানুষকে দুটোর মাঝে শুধু চুজ করতে হয়। বলে সে বিশ্বাস করতে পারছে না, কারণ মাহুর টুরেল সে আর জেলাল একজন বডিগার্ড মাত্র। মাহুর বলে এই যুগে দাঁড়িয়ে এইসব কথা তার মুখে মানায় না, কিন্তু ইচেম বলে ফ্যাক্ট এটাই যে বলে সে জানা সত্ত্বেও যে শেষে সে আনহ্যাপি হবে, তাই তার বন্ধুকে সে কখনোই এই বিষয়ে অ্যালাউ করতে পারছে না। মাহুর বলে এই বিষয়ে ইচেমে থেকে পারমিশন নেওয়া তার কোনো প্রয়োজনই নেই, শুধু জেলালের সাথে কিছু ভালো মুহূর্ত কাটাতে চাইছে এই মাত্র। জেম জানায় মাহুরকে, কিন্তু সে এক মুহূর্তের খুশির পরিবর্তে সারা জীবনের দুঃখ কখনো বয়ে নিতে পারে না। মাহুর জানায় এই বিষয়ে তাকে ডিসাইড করতে দিতে। মাহুরের কাছে জানতে চায় তাহলে কি সে পরোক্ষভাবে তাকে চলে যেতে বলছে এখান থেকে? রিচেম সেখান থেকে চলে। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল কাজের জন্য বেরোনোর জন্য তৈরি হচ্ছে এবং সে বেরিয়ে এলে পোশাক পরে শিরিন তাকে দেখে একটু হাসে, আর সে মিস শিরিনকেও জিজ্ঞেস করে সে হাসছে কেন। তোরে মিস শিরিন জানায় তাকে আজকে খুব হ্যান্ডসাম লাগছে দেখতে পেয়ে পোশাকে। জেলাল তাকে ধন্যবাদ জানায়। শিরিন হেসে বলে চিন্তা করো না, মাহুরেরও খুব পছন্দ হবে। জেলাল মিস শিরিনকে জানায় সকাল সকাল এরকম লজ্জাজনক কথাবার্তা না বলতে। শিরিন বলে সে ভুল কি বলেছে, জেলিসেরও পছন্দ আর তার বাবারও পছন্দ মাহুরকে। জেলাল মিস শিরিনকে ধমকে বলে তাকে পাগল না বানাতে, বলে তার সাথে দু লাইন কথা বলাও অনেক কষ্টের। ওর ব্রেকফাস্ট টেবিলে জেলাল বলে যে কোনো জিনিস নিয়ে কথা বলতে এই বিষয় ছাড়া। শিরিন জানায় কি নিয়ে কথা বলবে, পলিটিক্স নিয়ে? না, সে আর পারছে না কথা। টুরেল বাড়িতে দেখায় সাদিক বাগানে হাঁটা চলা করছে, আর তখনই নিজায়েত এসে তাকে জিজ্ঞেস করে সে বাগানে কি করছে। তোরে সাদিক বলে সে একটু হাওয়া খাচ্ছে আর কিচ্ছু না। নিজায়েত সাদিককে বলে সেই রাতে যা ঘটনা ঘটেছিল সেটা সে ভুলতে পারেনি, তাই তো? একমাত্র সাদিকই তার সাক্ষ্য প্রমাণ ছিল। যার জানায় সে কি সত্যি সব ভুলে গেছে? তোরে সাদিক বলে তাদের কাছে কি আর কোনো উপায় আছে? নিজায়েত বলে উপায় আছে, তাকে তার বিবেকের কথা শুনতে। বলে ঘটনাটায় 10 বছর গত হয়েছে, কিন্তু এখনো ভাবলে খুবই অদ্ভুত লাগে। সাদিককে বলে তার তো অদ্ভুত ভাবার কিছু নেই, যা করেছিল সে করেছিল দোষ, তাই ওপরওয়ালাও তাকেই শাস্তি দেবে দিলে। নিজায়েত সাদিককে জানায় অবশেষে সত্যিটা বেরিয়েই আসবে। ডেড বডির বিষয়ে যখন জানতে পারবে তখন একের পর এক তারা আসতে থাকবে। বলে নিজায়েতকে এত বছর হয়ে গেছে এরপরও কি এইসব করা সম্ভব? তোরে নিজায়েত বলে যে সে তো তার বাবার
সিক্রেট লোকানোর জায়গা দেখেইছে, কি দারুণ ভাবে সিক্রেট মেনটেন করে। নামক লোকটা যদি তার মায়ের ফুটেজ চুরি করে নিতে পারে, এই জিনিসটা বের করা তার কাছে কি কোনো বড় ব্যাপার হবে? পর সে এখান থেকে চলে যায়। জেলাল যায় মাহুরের কাছে স্টুডিওতে তার সাথে দেখা করতে। দেখে তাকে জিজ্ঞেস করে তার কি কিছু হয়েছে। ও তাকে জানায় তার ইজিমের সাথে ঝামেলা হয়ে গেছে, সে তার কাজও ছেড়ে দিয়েছে। জানতে চায় ঝামেলাটা কি তাকে নিয়ে হয়েছে। বলে তার বদ্ধ ধারণার জন্য হয়েছে, এটাই বলা যায়। বিলাল জানায় মাহুরকে ইচেম হয়তো ভাবছে সে তাকে অখুশি রাখবে। তোরে মাহুর বলে সে ভাবে না কে কি ভাবছে তার ব্যাপারে, তবে তার নিশ্চয়ই খারাপ লাগছে তার পুরনো বান্ধবী এতদিনে ছেড়ে চলে গেল তাকে। এরপর মাহুর জেলালকে বলে তার মায়ের কবরে তাকে নিয়ে যেতে। জেলালও তাতে সম্মতি দিয়ে রাজি। ফোনে আজিজ কল করে জানতে চায় মাহুর কি এখনো স্টুডিওতে আছে। বলে হ্যাঁ এখনো আছে, কিন্তু এরপর তাকে নিয়ে তার মায়ের সিমেট্রিতে যেতে হবে। স্টুডিও জানায় সেও আসছে। পরের দৃশ্যে দেখানো হয় ইলহান নিজেদের কোম্পানির সামনে দাঁড়িয়ে এবং সে কল করে পুলিশের ক্যাপ্টেনকে। গতকাল বিষয় রিপোর্ট করেছিল, সেই বিষয়ে কি কোনো খবর আছে? ক্যাপ্টেন জেমাল তাকে জানায় তা বলেছিল তা এরকম কিছুই পাওয়া যায়নি, কোনো ড্রাগস না ড্রাগস রিলেটেড কোনো জিনিস। জেমাল জানায় সে তার সুপিরিয়রদের কৈফিয়ত দিতে দিতে হাঁপিয়ে উঠছে। বিজনেসম্যানের সাথে যদি তার কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা নিজেরা সমস্যা সমাধান করে নিক, এরপর এরকম কিছু হলে সে কিন্তু বরদাস্ত করবে না। ইলহান জানায় সে তো স্বচক্ষে সেই সব দেখে এসেছিল, তাহলে কি করে হলো বিষয়টা। পুলিশ ক্যাপ্টেন তাকে এটাও জানিয়ে রাখে কিছু সময় পুলিশের সাথে দেখা করতে তাদের কথা আছে। আর ইলহানও তার কথাতে রাজি হয়ে ফোন কেটে দেয়। কোম্পানির সামনে থেকে গাড়ি চালিয়ে চলে যায়। তো দূর থেকে নজর রাখছিল তার উপর সামি। তারাও তার পেছনে পিছু নেওয়া শুরু করে। দৃশ্যে দেখায় জেলাল মাহুরকে নিয়ে সাদেফে সিমেট্রিতে গেছে। সেখানে তারা কবর পরিষ্কার করে জল দিয়ে ফুল রেখে প্রার্থনা করে কিছুক্ষণ তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে। তারপর জেলাল তাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিয়ে সেখান থেকে যায়। মাহুর তার মায়ের কবরের পাশে বসে বলে সে তাকে খুব মিস করছে, ভালো হতো সে যদি এখন এখানে থাকতো। সে যাওয়ার পর সবকিছু ঘেটে গেছে। মাহুর বুঝতে পারছে যে মা তাদের অতীতের সাথে মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল এক সময়। তার মাকে জানায় সে একজন এমন ব্যক্তির সাথে থাকতে বাধ্য হয়েছিল তাদের জন্য যাকে সে কোনোদিন ভালোই বাসেনি। তার মায়ের কবরের উপর বসে বলে এখন সে বুঝতে পারছে যে ভালোবাসার মধ্যে ছিল তার জন্য সে তাদের সন্তানকেও ছাড়তে রাজি ছিল, কিন্তু সে কখনো করেনি তার মাতৃত্বের জন্য। ওর জানায় তার ভেতরে এখনো অনেক ব্যথা আছে তার মা চলে যাওয়ার পর থেকে। একদিকে তার মনের মধ্যে শান্তিও আছে কারণ সে তার ভালোবাসার মানুষকেও খুঁজে পেয়েছে। মাহুর জানায় তার মাকে সে জানে তাদের সমস্ত ভালোবাসা দিয়েছে সে স্ট্রং থাকার জন্য, কিন্তু এখানে তার বাবার পাপটা অনেক বড় ভারী হয়ে গেছে, তাদের আর কোনোভাবেই প্রোটেক্ট করতে পারছেন না সেই ভালোবাসা। ও জানায় তার মাকে এখন যদি সেই থাকতো আর তাকে পথ দেখাতো খুবই ভালো হতো। টুরেল অফিসে সাবাস আর সুয়াতের সামনে বসে ইলহান কল করে ওজান কাছে জানতে চায় সে এখন কোথায় আছে। আজকে তাদের একটা বোর্ড মিটিং আছে, সে কি ভুলে গেছে? উত্তরে জানায় না সে ভুলেনি, সে আসছে। বাস ওজানের কাছে জানতে চায় ইলহান যা ভুল করেছে পুলিশকে জানিয়ে কেউ কি সেরকম কিছু করার মতলব হচ্ছে। জানায় সে স্বপ্নেও এরকম কিছু ভাবে। ওজান সাবাসকে জানায় ইলহানকে রেখে আর কি লাভ তাকে মেরে দিতে। পুলিশকে তারা জানিয়ে দেবে যে সাবাস কোম্পানি টেক ওভার করে নিয়েছে। বাস বলে প্ল্যানটা কি তার নয়, ইলহান যদি চলে যায় বাকি প্রেস মিডিয়া জানতে পারলে ড্রাগসের পাচার ঠিক মতো করতে পারবে না। সাবাস ওজানকে ধমকানোর জন্য মুখ বন্ধ রাখতে বললে জানায় সে ওভারটাইম করে সব কাজ করে দেবে। সাবাস সুয়াদকে জিজ্ঞেস করে যে সে তার উপর কনভিন্স কিনা, সে বলে না সে কোনোভাবে কনভিন্স না ওজানের উপর। এদিকে মায়ের কবর থেকে গুড বাই বলে মাহুর উঠে যেতে গেলে সে ঘুরে দেখে তার বাবা আজিজ টুরেল সেখানে উপস্থিত হয়েছে। আজিজ মাহুরকে ডেকে জিজ্ঞেস করে সে কেমন আছে। তোরে মাহুর জানায় সে এখানে কি করছে। আজিজ বলে সে একাই না যে তার মায়ের কবরে আসতে পারে। মাহুর জানায় একদমই না, সেরকম সে বলেনি, তো তার বাবা আজিজকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জানিয়েছে তবে সে এসেছে। তোরে আজিজ বলে হ্যাঁ সে মারাশলি থেকে জানতে পেরেছে। আজিজ মাহুরকে জানায় সে তার মায়ের ব্যাপারে কিছু কথা বলতে চায় তার সাথে। মাহুরের মা সাদেফ তাকে কোনোদিনই ভালোবাসেনি, চিরকালই অপছন্দ করেছে। যতদিন সাদেফ বেঁচে ছিল আজিজের মনে একটা ইচ্ছে ছিল, আশা ছিল সে একদিন তাকে ভালোবাসবে ঠিকই। জানায় মাহুরকে সে ভেবেছিল তার মা একদিন বুঝতে পারবে যা করেছিল তাকে ভালোবেসেই করেছিল। মাহুর বলে সেটা ভালোবাসা ছিল না, অবসেশন ছিল। মাহুরকে জানায় তার মাকে ভালোবাসা যদি তার কাছে অপরাধ হয়ে থাকে হ্যাঁ তবে সে অপরাধী। ও জানায় সেটা শুধু অপরাধ ছিল না, একজন নির্দোষকে হত্যা করার অপরাধ ছিল। জানায় সে ভালোবাসার সামনে একদম অসহায় হয়ে পড়েছিল। পর আজিজ তার ছেলে মেয়েদের ছোটবেলার কিছু কথা বলে। আজিজ মাহুরকে জানায় সে তার মাকে একটা প্রমিস করেছিল যে তার পরিবারকে একসাথে বেঁধে রাখবে। বা তার ছেলে মেয়েরা হয়তো তাকে ক্ষমা করতে পারবে না, এটাই তার অপরাধের শাস্তি হবে তো মাহুরকে বাড়ি ফিরে যেতে। মাহুর আজিজকে জানায় তার মা যা ভিডিওতে বলেছে তা তার লাইন বাই লাইন মনে আছে। বলে হতে পারে ঠিকই, তখন তার মা অসুস্থ ছিল এবং তার কনসাসনেস যেতে আসতে থাকছিল। বিশ্বাস না করলে সে তার ভাইদের জিজ্ঞেস করে দেখতে পারে। মাহুর জানায় সে তো সেখানে ছিল না।
আজিজ জানায় মাহুরকে যে মানুষের জন্য সব থেকে নিরাপদ জায়গা হলো তার বাড়ি, তাই তাকে বাড়ি ফিরে যেতে। মাহুর জানায় সে কোনোভাবেই বাড়ি ফিরে যাবে না। এইভাবেই ছোটখাটো তর্কের মাঝখানে আজিজ টুরেল অসুস্থ হয়ে পড়ে। মারাশলি এসে তাকে সামলায় আর মাহুর অ্যাম্বুলেন্সে কল করা শুরু। এই দৃশ্যে দেখায় ইলহান গাড়ি স্টপেজে দাঁড়িয়েছে, সিগনালে যখন রেড, তখন তার পাশে আজহারের ছেলে আমি আর তার লোকেরা এসে তাকে বলে খুব ভালো জব করেছে। তার দিকে বন্দুক তাক করে ধরে। পর সামি আর তার লোকেরা ইলহানের পিছু নেওয়া শুরু করে, তাকে চেস করা শুরু করে। গাড়িতে ইলহান বলে হায় ওপরওয়ালা, এদের থেকে পিছু ছাড়াই কি করে। চেজিং এর ফাঁকে ইলহান একটা গলির মধ্যে গাড়ি নিয়ে ঢুকে গেলে মিয়া তার লোকেরাও গাড়ি থেকে নেমে এসে ইলহানের পেছনে আসে। তারা তার গাড়ির দিকে এগোতে থাকে এবং ইলহানের গাড়ির সামনেই গার্ড করে দাঁড়িয়ে থাকে একটা বড় ট্রাক। এখানে মাল ডাউনলোড হচ্ছিল। ইলহান মাল বহনকারী লোকটিকে বারবার বলার পরও তাকে অপেক্ষা করতে বলে হাত দেখিয়ে। মিয়া তার লোকেরা ইলহানের গাড়ির খুব কাছে চলে এলে সে পাশ কাটিয়ে চলে যায় সেখান থেকে। মিয়া তার লোকেরা তার পেছনে আবার ধাওয়া করা শুরু করে গাড়ি করে নিজেদের। পরবর্তী দৃশ্যে দেখানো হয় আজিজ টুরেলকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, সাথে যাচ্ছে মাহুর আর এমার্জেন্সির কর্মীরা। জেলাল ইলহানকে কল করে আজিজের অসুস্থতার কথা জানাতে গেলে উল্টে ইলহান তাকে বলে ভগবানের দয়ায় তাকে কল করেছে, তার পেছনে কিছু গুন্ডারা তাড়া করেছে, তাকে মেরে ফেলবে। সে প্রচুর চেষ্টা করেছে তাদের থেকে পিছু ছাড়ানোর, কিন্তু তারা পেছন ছাড়ছে না। আর তাকে জানায় লাইভ লোকেশন পাঠাতে, সে তার কাছে পৌঁছে যাচ্ছে তাকে রক্ষা করতে। পরবর্তী দৃশ্যে দেখায় আজিজকে নিয়ে মাহুর হাসপাতালে পৌঁছে গেছে। ইমার্জেন্সি ওয়ার্ডের লোকেরা তাকে ভেতরে নিয়ে যায় হাসপাতালে। মাহুর ফোন করে বাড়িতে ফিরুজানকে বিষয়টা জানায়। সামি ইলহানের গাড়ি একটা জায়গায় পার্ক হতে দেখে নেয় ফাঁকা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির সামনে গাড়ি পার্ক করে ফ্যাক্টরির ভেতরে দৌড়ে যায়। আর তার লোকেরাও গাড়ি থেকে নেমে তার পেছনে ধাওয়া করা শুরু করে। ওদের ভেতরে আসার পায়ের শব্দ শুনে ইলহান দৌড়ে ফ্যাক্টরির আরো ভেতরে লুকিয়ে পড়ে। ওনারাও তার পেছনে দৌড়ে ফ্যাক্টরির ভেতরে চলে আসে। জেলালকে কল করে জানায় তারা তার পেছন ছাড়ছেই না, তারা একদম কাছাকাছি চলে এসেছে। সে আর কত দূরে? উত্তরে জেলাল বলে সে আর বেশিক্ষণ দূরে নেই, সে আসছে। পেছনে ধাওয়া করে সামি আর তার লোকেরাও চলে আসে। ইলহানকে না দেখতে পেয়ে সামি তার উদ্দেশ্য করে বলে তাড়াতাড়ি তার সামনে চলে আসতে, খুব তাড়াতাড়ি সে তাকে শেষ করে দেবে। ইলহান সামির কথা শুনে ভয় পেয়ে আরো ভেতরে দৌড়ে গেলে যাওয়ার পথে পায়ের শব্দ শুনেই সামি তার লোকেরা সেদিকে গুলি করে দেয়। ইলহান আরো ভেতরে দৌড়ে একটা দেয়ালের পেছনে শেল্টার নিয়ে দাঁড়িয়ে পড়লে ঠেসে আমি তার সামনে এসে বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ে। ইলহানের সামনে এসে তার উপর গুলি চালাতেই যাবে, তখন সেখানে মারাশলি উপস্থিত হয়ে যায়। সে সামির হাতের বন্দুক কেড়ে নিয়ে তার লোকেদের উপর গুলি করে সামিকে এক রাদ্দা মেরে অজ্ঞান করে দেয়। জেলাল ইলহানকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি? জানায় হ্যাঁ এখন সে ঠিক আছে। তারপর জেলাল জিজ্ঞেস করে এই লোকগুলো কারা? এদের তো সাবাসের লোক মনে হচ্ছে না। ইলহান জানায় না, এরা আজারের ছেলেরা। আজার একজন ড্রাগ ডিলার, যাকে দেখা করাতে সাবাস তাকে নিয়ে গেছিল। জেলাল জানায় এসব কি হচ্ছে তাকে খোলসা করে বলতে। ইলহান জানায় সাবাসের সাথে আর ওজানের সাথে কোলাবোরেশন তাকে একদম শেষ। হাসপাতালের দৃশ্যে দেখায় মাহুর তার বাবার থিয়েটারের সামনে দাঁড়িয়ে কাঁদছে। আর তখনই সেখানে নিজায়েত আর ফিরুজান উপস্থিত হয়। নিজায়েত মাহুরকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। ফিরুজান তার কাছে জানতে চায় এসব কি করে হলো, ডাক্তারি বা এখন কি বলছে তার বাবার ব্যাপারে, তারা গেছিলই বা কোথায়। মাহুর জানায় তার মায়ের সিমেট্রিতে গেছিল তারা সকলে। নিজায়েত ফিরুজানকে চুপ থাকতে বলে যে সব প্রশ্নগুলো তার বাবাকে সারিয়ে তুলবে না একদমই। নিজায়েত মাহুরকে জানায় তাদের বাবার কিচ্ছু হবে না, কারণ তাদের বাবা যথেষ্ট স্ট্রং। মেঘে মেঘে ফিরুজান বলতে শুরু করে সেই ব্যক্তিটি স্ট্রং ছিল কিন্তু এখন আর নেই, এখন কোনো রকমে নিঃশ্বাস নিচ্ছে। তাদের সন্তানরা মিলেই তাকে শেষ করে দিল। এবার ওদের তার শরীরের কি অবস্থা ছিল একবারও কেউ জানতে চায়নি, শুধু চিৎকার চেঁচামেচি করেছে। নিরীহ লোকটাকে দোষ দিয়ে গেছে। তারা খুশি তো, তারা সফল হয়েছে। নিজায়েত ধমকে ফিরুজানকে চুপ থাকতে বলে। এদিকে ফ্যাক্টরিতে জেলাল ইলহানকে প্রশ্ন করতে শুরু করে যে কোন মানুষদের সাথে সে ব্যবসা করতে শুরু করেছে। জানায় সে একদম ক্লান্ত হয়ে গেছে, সে আর পারছে না এসব নিয়ে। লাল ইলহানকে বলে চিন্তা করতে না, সেই ব্যাপারটা সামলে নিচ্ছে নিজে। স্বামীর দিকে দেখিয়ে বলে এটা কার ছেলে জানো? আজারের ছেলে বললে তো? ইলহান জানায় হ্যাঁ। ইলহান ইলহানকে বলে হসপিটালে চলে যেতে, সেখানে তার বাবা একটু অসুস্থ হয়ে গেছে, তাই ভর্তি করা হয়েছে, আন্ডার অবজারভেশনে আছে। ইলহান ভয় পেয়ে জেলালকে বলে সত্যিটা জানাতে কি হয়েছে তার বাবার। জেলাল তাকে শান্ত থেকে বলে সেখান থেকে চলে যেতে, ব্যাপারটা সে দেখে নিচ্ছে। ইলহান সেখান থেকে চলে গেলে স্বামী জেলালকে বলা শুরু করে তারা এই কাজের জন্য খুব খারাপভাবে রিগ্রেট করবে আর পে করবে যখন সে জানতে পারবে সে কার ছেলে। জেলাল স্বামীর কান ধরে টেনে বলে ফের কাঁটা ডাকটা এখনো কম আছে, সে যদি না চায় তার কানটা ছিঁড়ে ফেলে তার প্রাণটা বেরিয়ে যাক, সে তাকে জানিয়ে দিক তার বাবা আর সে ড্রাগস কোথায় ছড়িয়েছে। হাসপাতালে জেলাল মাহুরকে কল করে জেলাল জানতে চায় তার বাবা আজিজ কেমন আছে। মাহুর বলে এখনো ডাক্তারের হাতে, ডাক্তাররা কিছু বলেনি।
জেলাল জানায় সে একজন স্ট্রং মানুষ, সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জানায় হোপফুলি যেন হয়ে যায় ঠিক। জেলাল মাহুরকে জানায় কিছুক্ষণের মধ্যেই সে একটু কাজ করে নিয়ে সেখানে পৌঁছে যাবে, তার কাছে হসপিটালে। হাসপাতালে মাহুরের পাশে নিজায়েত এসে বসলে মাহুর তাকে জিজ্ঞেস করে এই জিনিসগুলো তাদের সাথে কি হয়ে গেল এবং এরপর কি আর হবে, কেন তাদের সাথে এই জিনিসগুলো হলো। নিজায়েত জানায় বিপর্যয় এরকমই হয়, না জানি হুটহাট করেই চলে আসে। নিজায়েত মাহুরকে বলে অতীতে যা কিছু পুঞ্জীভূত করা হয়েছে জিনিসপত্র, এগুলো ভবিষ্যতেই ধসে পড়বে তাদের ওপর, কিন্তু তারা নিঃশ্বাস নেবে এবং বেঁচেও থাকবে এখন যেমন আছে। মাহুর নিজায়েতকে জানায় মাঝে মধ্যে তার মনে হয় গতকাল বলে আর কিছুই নেই। নিজায়েত জানায় তার সবসময় এরকমই মনে হয়, এখনো তো সে বেঁচে আছে। পরই তাদের সামনে ডাক্তার উপস্থিত হলে ফিরোজান জিজ্ঞেস করে এখন সিচুয়েশনের কি অবস্থা। তা জানায় সিচুয়েশন এখন খুবই ভালো, আজিজ টুরেলের বুকে স্টেন বসিয়ে দেওয়া হয়েছে। জানতে চায় তার বাবা এখন বিপদের বাইরে আছে তো, উত্তরে ডাক্তার বলে ২ ঘন্টা না গেলে সেভাবে কিছুই বলা যাচ্ছে না। ও জানতে চায় ডাক্তারের কাছে সে কি তার বাবার সাথে দেখা করতে পারে, উত্তরে ডাক্তার বলে নর্মাল বেডে দিয়ে দেওয়া হলে তারপর সে। পরের দৃশ্যে দেখায় জেলাল গেছে দেখা করতে আজারের সাথে তার সেই ফ্যাক্টরিতে। দাঁড়িয়ে থাকা একজন গার্ড এসে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জেলাল জানায় আজার যে এখানের বস তার ছেলে সামি তাকে পাঠিয়েছে একটা মেসেজ দিয়ে তার জন্য। এরপর আজারের একজন লোক এসে জেলালকে ভেতরে নিয়ে যায়। আজারের লোক জেলালকে আজারের সামনে নিয়ে গেলে আজার জানতে চায় তার ছেলে তার জন্য কি গ্রিটিং পাঠিয়েছে। জেলাল তাকে প্রথমে শান্ত হয়ে বসতে বলে। আসলে আজারকে জানায় তার বন্ধু সাবাস জেনে থাকবে তার ব্যাপারে, সে যদি তাকে জিজ্ঞেস করে তার ব্যাপারে খুব ভালো করে বুঝিয়ে দেবে। তোরে আজার বলে সাবাস বলে সে কাউকে চেনে না। আসলে বলে সত্যি কি তাই, সে চেনে না একদমই। পর জেলাল বলে ট্যুরের পেছনে তার ছেলে সামি পড়েছিল। আজার বলে ও আচ্ছা, এবার সে বুঝতে পেরেছে কি কি ইলহান ভয় পেয়ে তাকে পাঠিয়েছে তার সাথে ডিল করতে। তোরে জেলাল বলে না, এরকম একদমই না। আজার জানায় ইলহান তাদের ব্যাপারে পুলিশের কাছে রিপোর্ট করেছিল, তারা ড্রাগের ব্যবসা করে। আসলে জানায় তারা কি করে না তাহলে। আজার জানায় পুলিশ এসেছিল, তন্ন তন্ন করে সব জায়গা খুঁজে দেখেছে কিন্তু কিছুই খুঁজে পায়নি তাদের জন্য। কিন্তু জেলাল বলে সেই খুঁজে ঠিকই পেয়ে গেছে, সে তাকে প্রথম থেকে ভালো করে জানাচ্ছে। জেলাল জানায় আজারকে তার ছেলে সামি ইলহানকে মারতে চায় কিন্তু বিফল হয়। সে কি জানে তার ছেলে কোথায় আর কেমন আছে এখন। আজার জানায় সে যদি তার ছেলেকে স্পর্শও করে সে তাকে ধ্বংস করে দেবে। জেলাল জানায় তার তরফ থেকে ইলহানের ক্ষেত্রেও এই একই স্টেটমেন্ট সে বলছে। জেলাল আজারকে আরো জানায় সে যদি ইলহানকে ছেড়ে দেয় তাহলে সে তার ছেলে সামিকে ছেড়ে দেবে। আর আসার সময় মাঝপথে সে দেখতে পায় তাদেরই ড্রাগের পাচার হওয়া গাড়ির ট্রাক, সেটা তাদের ফ্যাক্টরিতে এসে পৌঁছচ্ছিল। এটা সে থামিয়ে ধরে ফেলেছে। সে দেখায় নির্জেতকে পাঠিয়ে জেলাল সেই গাড়ি থামিয়ে ট্রাক পাচার থামিয়ে দিয়েছে। নির্জেত সব চেক করে নিয়ে জেলালকে জানায় কমান্ডার সে তাকে ঠিকই ঠিকানা দিয়েছিল। জেলাল জানায় আজারকে এই ড্রাগের পরিবর্তে সাবাসের কাছে একটা তার মেসেজ পৌঁছায়। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল হাসপাতালে গিয়ে পৌঁছলে মাহুর উঠে গিয়ে তাকে প্রথমে জড়িয়ে ধরে। ফিরোজান দিলশাদকে বলে যে এটা মাহুরের তরফ থেকে নারাশলির প্রতি ভালোবাসার ঘোষণা। ইলহান সবাইকে জানায় তারা যা করছে তাদের করতে দিতে। আসলে বলে সেই প্রথম যিনি যে অবজেকশন করেছিল এখন তার কি হলো। জানায় কিছুই হয়নি, তবে এখন এই সময় না এইসব নিয়ে কথা বলার। আজার কল করে সাবাসকে জানায় তাদের বাজেয়াপ্ত করা ড্রাগ কোথায় রেখেছে সে খুঁজে পায়নি, তাই সে তাকে মেসেজ দিতে বলেছে। জানায় সে বুঝতে পারছে। এরপর সাবাস একজন অচেনা ব্যক্তিকে ফোন করে বলে তাদের দেখা করা উচিত, বিষয়টা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ। এর পরবর্তী দৃশ্য দেখায় মাহুর তার বাবার সাথে তার কেবিনে দেখা করতে গেছে। মাহুর আজিজের কাছে জানতে চায় সে এখন কেমন বোধ করছে। উত্তরে আজিজ বলে সে এখন ভালো বোধ করছে আগের থেকে। আজিজ মাহুরকে জানায় আজকে সেরকম অবস্থা এসে পড়েছিল যে সন্তানরা তার থেকে মুক্তি পেয়ে যাচ্ছিল। মাহুর জানায় তার বাবাকে এরকম কথা না বলতে। আজিজ জানায় সে ভুল কি আর বললো, তার এমন অবস্থা হয়ে গেছে তার সন্তানদের সাথে দেখা করতে কথা বলতে গেলে তাকে হাসপাতালে আসতে হবে। আজিজ মাহুরের কাছে জানতে চায় মাহুর আর কোথাও যাবে না তো, সে তার কাছেই থাকবে তো। মাহুর তার বাবাকে বলে সে আগে সুস্থ হয়ে উঠুক তারপর এই নিয়ে তারা কথা বলবে। এদিকে দেখায় টুরেল বাড়ির রান্নাঘরে বেহিয়ে কাজ করছে আর সেখানে তার মা নুরান এসে উপস্থিত হয়। বেহিয়ে তার মা নুরানকে দেখে জানতে চায় আজিজের কি অবস্থা। নুরান বলে আগের থেকে বেটার আছে, তাকে নর্মাল বেডে দেওয়া হয়েছে। বেহিয়েকে জানায় সেই ভদ্রলোকের যদি কিছু হয়ে যেত তাহলে তাদের মাথার ছাদের কি হতো। বেহিয়ে জানায় উপরওয়ালা যেন সবাইকে দেখিয়ে রাখে। নুরান বেহিয়ের কাছে জানতে চায় সাদিক কোথায়, এ কি হসপিটালে গেছে। তোরে বেহিয়ে বলে না, হসপিটালে ইসমেত গেছে দিলশাদ আর ফিরোজানকে নিয়ে, তার বাবাও বাইরে। বলে বাইরে এত ঠান্ডা, তার তো ঠান্ডা লেগে যাবে, তার কি কোনো আক্কেল জ্ঞান নেই। এই বলে সে সাদিককে খুঁজতে বাইরে চলে যায় বাগানে। সাদিক বাগানে মাটি কোপানোর জিনিসপত্র আর সব বার করতে থাকে। উনি নুরান গিয়ে তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে সেইগুলো কি করছে। বলে সে আর এইসব নিয়ে মাথায় ভাবতে পারছে না বেশি, মাটি খুঁড়ে ওমেটোগেসের দেহ অন্যত্র সরিয়ে দেবে। সাদিককে জানায় এখন আর দেহ বলে কিছু নেই তার,
বছরে সব বলে পচে গেছে। ঠিক জানায় যাই অবশিষ্ট থেকে থাক সে গিয়ে সেটা কবরে পুঁতে দিয়ে আসবে। কারণ এখন মিস্টার আজিজের যদি কি হয়ে যায় তাহলে তাদের কে দেখবে, তাদের কে প্রোটেক্ট করবে। নুরান সাদিকের কাছে জানতে চায় সে কি করে বুঝবে কোন জায়গায় সে পুঁতে রেখেছে। বলে সে সেই জায়গায় গিয়ে রোজ প্রার্থনা করে, তার থেকে ভালো কেউ জানে না। জানে তাদের যদি কেউ দেখে নেয় তাহলে বিশাল সমস্যা হয়ে যাবে। সাদিক উত্তরে বলে এতদিন ধরে এই পাপ তাকে ঘুরে ঘুরে পুড়িয়ে খাচ্ছে, কে সে এটা থেকে মুক্তি পেতেই চায়। এরপর সাদিক নুরান আর তার যন্ত্রপাতি নিয়ে সেদিকে এগিয়ে যায় মাটি কোপাতে। এদিকে পরবর্তী দৃশ্যে দেখায় সাওয়াজ গেছে তার বাবার সাথে দেখা করতে কবরে। তার বাবার কবরের সামনে গিয়ে প্রথমে তাকে সালাম জানায়, তারপর বলে যারা তার সাথে এইসব করেছে তারা এইসবের ক্ষতিপূরণ ব্যাপারটা কখনোই বুঝবে না। তারপর সে কবরের উপর চুপ করে শান্ত হয়ে বসে। এদিকে হাসপাতালের কেবিনে আজিজের সাথে দেখা করতে যায় জেলাল। আজিজ জেলালকে দেখে বলে সে আশেপাশের কোনো কথা বলতে চায় না, সে সরাসরি বলবে। এখন ভীষণ অসুস্থ আর তার যদি কিছু হয়ে যায় মাহুরের দায়িত্ব সে জেলালের উপর দিয়ে গেল। সে জানে তারও একটা মেয়ে আছে, তাই সে রিফিউজ করবে না একজন অসুস্থ অসহায় বাবার অনুরোধ। জেলাল জানায় সে যতদিন বেঁচে আছে সুস্থ আছে মাহুর হানিমকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারবে না। মারাশলিকে জানায় হ্যাঁ তারা সে দেখেছে দুজন দুজনের দিকে কিভাবে তাকায়। সময় সাদেফ আর ওমেরের মধ্যে এই বিষয়টা ছিল। জানায় মারাশলিকে তার মেয়েকে প্রোটেক্ট করতে সব জায়গায় সব দিক থেকে, কিন্তু অন্যরকমের দৃষ্টি নিক্ষেপ যেন সে তার মেয়ের উপর না করে কখনো। জেলাল জানায় এরকম কোনো সম্পর্কই তাদের মধ্যে নেই, সে নিশ্চিন্ত থাকতে পারে। জেলালকে বলে সে তার মেয়েকে চেনে না, কিন্তু সে নিজের মেয়েকে খুব ভালো মতোই চেনে। জানায় মারাশলিকে সে একজন খুব ভালো মানুষ ঠিকই, তার দুনিয়াটা শুধুমাত্র মাহুর নয়, মাহুরও তার দুনিয়ার সাথে কখনোই মানিয়ে নিতে পারবে না। জানায় মাহুরের মনটা তার মায়ের মতো একদম, বহু বছর আগে একটা ভুল করেছিল এবং তার জন্য তার বউ তাকে কখনোই ক্ষমা করেনি। আজিজ মারাশলির কাছ থেকে কথা চায় যে মাহুর বাড়ি ফিরবে, সে সবসময় মাহুরকে প্রোটেক্ট করবে, তার পাশে থাকবে, কিন্তু তাদের মধ্যে যেন কোনো রকমের প্রণয়ের সম্পর্ক না গড়ে ওঠে। এটা যদি হয় তাহলে সে তার মেয়েকে নিজে হাতে আমেরিকায় পাঠিয়ে দেবে, যে মন ভেঙে হলেও। জেলালও তাকে পরবর্তী দৃশ্যে দেখায় নুরান আর সাদিক সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে ওমেরের লাশ পোতা ছিল। ভয় পেয়ে সাদিককে বলে যে মরে গেছে তাকে সেভাবে শুয়ে থাকতে দিতে না জাগাতে। সাদিক উত্তরে বলে একের পর এক সব আলোতে চলে আসছে এবং শেষে বিষয়টাও চলে আসবে, তারপর তাদের কি হবে তখন। বলে বলে সে মাটি কোপাতে থাকে। পরবর্তী দৃশ্যে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গাড়ির ভেতর জেলালের পাশে বসে মাহুর জেলালকে জানায় সে ডাক্তারের সাথে কথা বলেছে, ডাক্তার বলছে সিচুয়েশন এখন বেটার হচ্ছে তার বাবার। জেলাল জানায় আজিজ টুরেল ঠিকই সুস্থ হয়ে উঠবে। মাহুর জানতে চায় সে কি তার বাবার সাথে দেখা করেছে। জেলাল বলে না, আগে তার নিজের সমগ্র পরিবারে দেখে নেওয়া উচিত এবং পরে সে সমগ্র পরিবারের সামনেই তার সাথে দেখা করবে। মাহুর জানায় সে সবাইকে আর তার বাবাকেও জানিয়েছে সে বাড়ি ফিরবে, এতে যদি বাকি সকলে আর তার বাবা একটু রিল্যাক্স হয়। তোরে জেলাল জানায় সে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মাহুর জেলালের কাছে জানতে চায় কিন্তু এতে তাদের মধ্যে কোনো জিনিস তো পাল্টাবে না, বাবার তার পরিবারের সাথে যাই হয়ে থাক না কেন। জেলাল মাহুরকে জানায় তাদের মাঝখানের বিষয়টা এবার থামানো উচিত, তা না দুজন আলাদা মানুষ এবং আলাদা দুনিয়ার মানুষ। জেলাল মাহুরের প্রতি রূঢ় আচরণ করেছে সেটা সে নিজেও জানে, এমনকি তাদের পেশা এবং পরিবেশও আলাদা। মাহুর জানতে চায় সে কি বলতে চাইছে তাকে পরিষ্কার করে জানাতে। জেলাল তাকে জানায় সেই প্রার্থনায় কখনো আমিন বলা উচিত না যেটা পূরণ হবে না, এতে তারা দুজনেই অসুখী হবে শেষে। মাহুর জানতে চায় মারাশলির কাছে ভালোবাসাটা কি তাহলে তার কাছে বিনিময়ের মতো, দুঃখ বিষয়টা একদমই আলাদা, কি সে তার সাথে কোনোদিন প্রণয় অনুভব করেনি। জেলাল জানায় একদমই না, সে তাকে ভালোবাসে এবং এই অনুভূতিটা তার কাছে একদম সৎ এবং স্বচ্ছ। ও জানায় তাহলে কি পাল্টে গেল এখন। জেলাল জানায় মাহুরকে সবকিছু আগের মতোই থাকবে, এর বেশি কিছু আর না। ও জানায় সে সব কিছুই চায় না। মাহুর জানায় জেলালকে সে কি তাহলে পাল্টে যাচ্ছে। উত্তরে জেলাল জানায় সে শুধু সত্যিটা তাকে জানাচ্ছে। টুরেলদের বাগানে সাদিক দীর্ঘক্ষণ মাটি ঘোরার পরও কিছু পায় না। নুরানকে জানায় সে দেহ কিছুতেই খুঁজে পাচ্ছে না বা কঙ্কাল সারও খুঁজে পাচ্ছে না। নুরান জানতে চায় এটাই সেই জায়গা তো যেখানে সে তাকে কবর দিয়েছিল, বলে তার দেহ কোথায় গেল। এর পরবর্তী দৃশ্যে দেখায় সাওয়াসের গাড়ির পেছনে এসে ওর স্থানে আরেকটি গাড়ি দাঁড়িয়েছে। বসে জেলালের কাছে শেষ জানতে চায় এগুলোই কি তার শেষ কথা। জেলাল জানায় হ্যাঁ এগুলোই তার শেষ কথা, এর থেকে বেশি সে আর কিছুই বলতে চায় না। ওর তখন জেলালের গাড়ি ছেড়ে বেরিয়ে উঠে যায়। এদিকে সাদিক মাটি হাতড়ে খুঁজে দেখে এতে কোনো অবশিষ্ট অংশই নেই। নুরানকে বিষয়টা জানায়, নুরানও হায় হায় করে ওঠে ভয়ের চোটে। এর পরবর্তী দৃশ্যে দেখায় ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলতে বলতে একজন মানুষ এগিয়ে যাচ্ছে সাওয়াসের দিকে। কথাগুলো হলো প্রত্যেকটা সন্তানই তার বাবার শিকার, আর তাদের দুজনের বাবাকে বিষয়টা পার্টনার করেছে তাদের অপরাধে, সেটা হলো লিভিং, বেঁচে থাকার তাগিদ বা চাহিদা। এদিকে মাহুর হাসপাতালের ভেতরে যেতে যেতে মারাশলির গাড়ির দিকে একবার ঘুরে ফিরে তাকায় নিজের চোখে জল নিয়ে। এই ব্যাকগ্রাউন্ডের শব্দে আবার বলে বেঁচে থাকা হলো সব থেকে বড় অপরাধ। প্রত্যেকে যতবার অপরাধ করে ততবার তাদের মন সায় দেয় না, হৃদকম্প সেটা তাদের জানান।
তাই মৃত্যু এখানে সব থেকে বড় মুক্তি, কারণ এইসব বিষয় থেকে তখন তারা মুক্তি পেতে পারে যখন তারা মারা যাবে। এখানে দেখা যায় একটা হাত গিয়ে সাবাসের কাঁধে পড়ে, তার পিছনে থাকা অচেনা মানুষটি সামনে চলে আসে। এখানে দেখা যায় সেই মানুষটার আসল মুখ, সে আর কেউই না, নিজায়েত। সাবাস এখানে নিজায়েতকে ভাই বলে সম্বোধন করে। নিজায়েত সাবাসের কাছে জানতে চায় তো তাড়াহুড়ো করলো কেন, সে হয়েছে কি প্রয়োজন তার। সাবাস তাকে উত্তরে বলে মারাশলি তার জন্য একটা মেসেজ পাঠিয়েছে, সেটা হলো সে তার সাথে মিট। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।